শিশুদের হামের টিকা কেনেনি এবং সেখানে 461 জন শিশু ইতিমধ্যে মারা গেছে। চরম অপছন্দনীয় দলে পরিণত হলো। আমি সাদমান সাকিব, স্বাগত জানাই। দর্শক, খুব দ্রুতই বাংলাদেশে মাথা উঁচু করে ফিরবেন শেখ হাসিনা। সম্প্রতি ভারতের একটি সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশ করেছেন বর্তমান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তিনিও বলেছেন যদি শেখ হাসিনা দেশে ফেরেন তাহলে তার প্রতি ইনসাফ করা হবে। এদিকে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই, ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস। অপরদিকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি ফেসবুক পোস্টে বলেছেন লীগ সেদিনে ব্যাক করেছে যেদিন 24কে 71-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতা বিরুদ্ধের শক্তি। সাম্প্রতিক রাজনীতির নানা দিক নিয়ে আজকে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, এবং আমাদের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে উপস্থিত আছেন এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আরও উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক মাহবুব আজিজ। আপনাদের তিনজনকে স্বাগত। শুরুতেই আজিজ ভাই, আমি আপনাকে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চাচ্ছি যে সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় আপনি নিশ্চয়ই দেখেছেন যে ছাত্রলীগ যুবলীগের মিছিল কিন্তু দেখা যাচ্ছে, ঝটিকা মিছিল। শেখ হাসিনাকে ফেরানোর বিষয় কিন্তু সর্বমহলে একরকম গুঞ্জনও চলছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা তিনি বলেছেন যে শেখ হাসিনা যদি দেশে ফেরেন তাহলে তার প্রতি ইনসাফ করা হবে। আসলে কি দেশে ফিরছেন শেখ হাসিনা? কি মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। দেখুন, যে পরিস্থিতিতে 24-এর গণ অভ্যুত্থান হয় এবং তারপর আমরা 18 মাসের একটি অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামল পেরিয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রত্যক্ষ করলাম এবং সেখান থেকে একটা নবনির্বাচিত সরকারের যাত্রা শুরু হয়েছে। 3 মাস পূর্ণ হলো মাত্র। সেখানে হঠাৎ করে শেখ হাসিনা ফিরে আসবেন এইরকম একটা কথাবার্তা কেন চালু হচ্ছে বা কেন বলছেন অনেকে, সেটা তারাই ভালো বলতে পারবেন। কারণ আমার কাছে মনে হয় না যে রাজনৈতিক যে পরিসর এখন বর্তমানে বিরাজ করছে তাতে শেখ হাসিনা খুব বেশি প্রাসঙ্গিক। কারণ 24-এর গণ অভ্যুত্থানটা তো আসলে বানানো কিছু নয়, এই ঘটনা ঘটেছে এবং এর পেছনে একটি ইতিহাস আছে এবং সেই ইতিহাসটা দীর্ঘদিনের বঞ্চনার ইতিহাস, নির্যাতনের ইতিহাস এবং সেখানে মানুষের জাগরণের ইতিহাস। এবং সেই জাগরণটা কী কারণে ঘটলো? যখন কর্তৃত্ববাদী সরকার স্বৈরাচারী হয়ে উঠল এবং একের পর এক তারা নির্বাচন দিল না। 14, 18 সেগুলো সকলেই জানেন, 3টি নির্বাচন এবং তারপর 36 দিনের যে ছাত্র আন্দোলনটা শুরু হয়েছিল কোটা থেকে, কিন্তু সেখানে সম্মিলিত মানুষের যে তাদের যে বিভিন্ন ধরনের আকাঙ্ক্ষা, অন্যতম যে আকাঙ্ক্ষাটি হচ্ছে যে গণতন্ত্র ও জবাবদিহিতার প্রশ্নে মানুষের একটা উদগ্র আকাঙ্ক্ষা ছিল সবসময়, এবং সেইটাই বাস্তবায়নের জন্য মানুষ শেষ পর্যন্ত দেয়ালে পিঠ থেকে গিয়েছিল বলেই তারা রাস্তায় নেমে এসছে। এবং সেখান থেকে আর কোনো পথ না পেরিয়েই কিন্তু শেখ হাসিনা চলে যান। হয় তিনি পালিয়ে যান বা কিভাবে তাকে দেওয়া হয়েছে সেগুলো নিয়ে নানান তর্ক হতে পারে, সেটা হয়তো আগামীতে অনেক বিশ্লেষণ আসবে। কিন্তু এটা তো ঠিক যে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল এবং এখন বলা হচ্ছে এখানে ডিপ স্টেট জড়িত ছিল, এখানে নানান রকম ইন্ধন ছিল, অনেক রকমের স্বার্থপরতা ছিল এবং সেখানে দেখা যাচ্ছে যে এই কথাও বলা হচ্ছে যে নানান ধরনের ষড়যন্ত্রের ফলে এগুলো ঘটেছে। যতই ষড়যন্ত্র হোক না কেন, সরকার যখন স্বৈরাচারী হয়ে ওঠে এটা দেখতে তো আসলে আর ষড়যন্ত্র প্রয়োজন হয় না, সেটা সাদা চোখেই দেখা যায়। এবং সরকার স্বৈরাচারী হয়ে উঠেছিল, মানুষের ন্যূনতম গণতন্ত্র ছিল না, সেই কারণে এই ঘটনাটি ঘটেছে। এখন কি অবস্থা, কি মনে হচ্ছে এখনকার সরকার কি স্বৈরাচার? আমি আসছি বিষয়টা, মাত্র 3 মাসে তো স্বৈরাচারী হওয়ার প্রশ্নই ওঠে না। মাত্র 3 মাস ধরে সরকার কাজ করছে, এর মধ্যে যেগুলো হয়েছে 18 মাসে অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় ধরনের ব্যর্থতা আমরা দেখতে পেয়েছি। সেই ব্যর্থতা হচ্ছে সুশাসনের ব্যর্থতা এবং আইনের শাসনের অনুপস্থিতি। বিশেষ করে মব সন্ত্রাসে যে মাথাচাড়া দিয়ে উঠেছে সেগুলো একদম প্রচণ্ডভাবে মানুষকে হতাশ করে ফেলেছে। এবং সেই হতাশার সবচেয়ে বড় প্রমাণ আমরা দেখতে পেলাম, যেটা গতকালকে ইউনিসেফের কর্মকর্তারা বলেছেন যে সরকারকে 5 বার চিঠি এবং 10 বার তাগাদা দেওয়ার পরেও তারা শিশুদের হামের টিকা কেনেনি এবং সেখানে 461 জন শিশু ইতিমধ্যে মারা গেছে। অর্থাৎ সরকার কতখানি অদক্ষ হতে পারে, কতখানি অকর্মণ্য হতে পারে এবং সেটার তার একটা বাস্তব প্রমাণ। আপনি দেখুন যে আপনি আসিফ নজরুল সাহেবের একটি স্ট্যাটাস পড়লেন যে আওয়ামী লীগ ব্যাক করেনি।
আওয়ামী লীগ ছিলই, ফিরেছে তাদের দম্ভ এবং কি যেন শব্দটি বলেছেন উনি, এবং তাদের মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস। মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস তো সবচেয়ে বেশি দেখিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আওয়ামী লীগ সরকার যা করেছে বলে কয়েই তো তারা স্বৈরাচার হয়ে বসেছিল, রাতের বেলা ভোট করেছে, মানুষকে গুম করেছে, খুন করেছে, এটা দেখা যাচ্ছিল। আর অন্তর্বর্তীকালীন সরকার মুখে বলেছে যে আমরা অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠা করব, আর তারা কি করলেন? লাগাতার মাজার ভাঙা, লাগাতার ৭১-এর ভাস্কর্য ভাঙা, লাগাতার মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভিন্ন বিতর্ক তৈরি করা, এবং শেষ পর্যন্ত এই যে মিথ্যাচার। আজকে দেখুন এত কিছু নিয়ে তারা কথা বলে, তারা কেন কথা বলে না হামের টিকা নিয়ে একটিও? তারা তো অনেক কথা বলছেন উপদেষ্টারা, তারা কেন কথা বলেন না যখন মাদ্রাসায় একের পর এক ধর্ষণ বলাৎকার হচ্ছে, এই নিয়ে তারা কেন কথা বলেন? আবার যখন দেখা যাচ্ছে সাধারণ বাড়িতে মাদ্রাসা ছাড়াও যেখানে ধর্ষণ হচ্ছে, আমি তখন ফিরবো, আমি এই বিষয়গুলো নিয়ে আমি আপনার কাছে আমি আরো একটু একবার শেষ বলবো। করি জি, পুরো জিনিসটা। sure, please. এই সামাজিক যে বিলরণ, সামাজিক যে অনাচার, এই সব কিছুর দায় কিন্তু রাজনীতির উপরে ফেলা যায় না। সেটার আরো অনেক অনুঘটক আছে, সেগুলো সুযোগ পেলে আমি আলাপ করব। কিন্তু যেই কথাটি এখন বলা হচ্ছে যে হঠাৎ করে শেখ হাসিনা চলে আসছেন, শেখ হাসিনার দুটি ইন্টারভিউ ছাপা হয়েছে আনন্দবাজার পত্রিকায় এবং হিন্দুস্তান টাইমসে, এই সব কিছু আমার মনে হয় পশ্চিম বাংলার যে নির্বাচনটি হয়ে গেল, সেই নির্বাচনে শুভেন্দু অধিকারীদের বিজয়, অর্থাৎ বিজেপির বিজয় নানান মাত্রা যুক্ত করছে। এবং আমাদের এই দেশে যেই রাজনীতি চলছে, সেই রাজনীতিতে আসলে অনেকে আলু পোড়া দিতে চায়। এই আলু পোড়া দিতে চায় বলেই যেইটা মূল সমস্যা সেদিকে না তাকিয়ে আটকা এই সব চিৎকার চেঁচামেচি শুরু করে। জি, আরেকটি তাহলে আমি আপনার প্রশ্ন, আরেকটা বিষয়ে জানতে চাই যে অভিযোগ উঠছে, মানে অভিযোগ করেছেন 11 দলীয় জোটের একজন কর্নেল অলি আহমেদ এলডিপির, তিনি অভিযোগ করছেন যে পশ্চিমবঙ্গের নির্বাচনে শেখ হাসিনা ইঞ্জিনিয়ারিং করেছেন। মানে আপনার কাছে কি তাই মনে হয় কিনা, বা আপনি বিশ্বাস করেন কিনা বিষয়? আসলে এখন যে পরিস্থিতি দাঁড়াচ্ছে, যে কেউ যে কোনো কথা বলতে পারেন। একজন রাজনীতিবিদ বললেন বিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে কোনো প্রয়োজন নাই দেশের। 13-14 বছর পর্যন্ত যা পড়ে, উনি আবার একজন ব্যারিস্টার, 13-14 বছর পর্যন্ত পড়লেই নাকি আর পড়াশোনা করা দরকার নাই, খালি বেকার এবং এই সমস্ত। অর্থাৎ যার যা খুশি তা বলার অবাধ স্বাধীনতা আছে, থাকুক। এবং সেই জায়গার থেকেই তিনি এই কথা বলেছেন এই ভদ্রলোক। এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হলে শেখ হাসিনা কেন লাগবে? তারা কি জানে না তাদের দেশে 70 বছরের গণতন্ত্র প্রবাহমান, সেখানে যা যা কিছু করার যেভাবে করার দরকার সেখানেই করছে। এই সমস্ত কথাবার্তা আসলে গুরুত্ব দেবারও কিছু নেই। ধন্যবাদ আপনাকে। আমি ফিরবো আপনার কাছে, জনাব হাবিবুর রহমান হাবিব। আমি আপনার কাছে একটু ফিরতে চাই। এই যে আপনাদের সরকারের তথ্য উপদেষ্টা তিনি যে বললেন যে শেখ হাসিনা দেশে ফিরলে তার প্রতি ইনসাফ করা হবে, এটি কি আসলে তিনি শেখ হাসিনাকে আশ্বস্ত করলেন, নাকি কোনো ধরনের চাপ দিলেন দেশে ফেরার জন্য? আপনাকে ধন্যবাদ। আমার অত্যন্ত প্রিয় মুজিবুর রহমান মঞ্জু এবং সিনিয়র সাংবাদিক মাহবুব আজিজকে শুভেচ্ছা। আসলে তথ্য উপদেষ্টা যেটা বলেছেন, এখন তাকে কি হবে, নেই ইনসাফ করা হবে। ইনসাফ করা হবে, ইনসাফ তো হতে হবেই। আসলে পরে তার ইতিমধ্যে ফাঁসি হয়েছে না? জি, একটি মামলা তার ফাঁসি দেওয়া হয়েছে। আরো সুন্দরভাবে সেগুলো যেন হয়, ফাঁসিটা যেন ন্যায় ইনসাফভাবে দেওয়া যায়, তো ওই কথাই মিন করেছেন। জোর করা তিনি কি মানে ফাঁসির কথাই কি মিন করেছেন? আপনি আসলে পরে ওইটা তো তাকে, তার বিরুদ্ধে যেসব মামলা আছে সেই মামলা, ফাঁসি, জেল, যেগুলো ফাঁসি দেবে অনেকগুলো, তো সেগুলির বাইরে অন্য কোনো কিছু করবে না, ইনসাফই করা হবে। তার বিরুদ্ধে তার অন্য কোনো বানোয়াট মামলা দেওয়া হবে না। ওই সময় যে প্রায় 1 থেকে 1,500 বিভিন্ন পর্যায়ের নারী মানে তিনি এটা বলছেন যে এক্সট্রা জুডিশিয়াল কোনো কিছু করা হবে না তার প্রতি। না, ওই তো নিয়মভাবে তো হবে। আসলে পরে তার ফাঁসির রায় কার্যকর করা হবে, অসুবিধা কি? ইনসাফভাবে করা হবে, সমস্যা নাই। এটা অন্যভাবে দেখার কোনো সুযোগ নেই। আরেকটা কথা, এখানে যে কথাগুলি আসছে এখন, এই যে আওয়ামী লীগ নিয়ে যে কথাগুলি উঠছে, মাহফুজ আলম যেটা বলেছেন, অনেকে যে সমস্ত কথা শেখ হাসিনা আসবে বা আওয়ামী লীগ আসবে বা শেখ হাসিনাকে নিয়ে আসবে, সে তো শুভেন্দু বা ভারতের বিজেপি তো চ্যালেঞ্জই করেছে, নিয়ে যাব দেখি ঠেকায় কে। যেদিন একথা শুভেন্দু বলল, আমি সেদিন আমার ফেরদা ফিরল, নিয়ে আসেন দেখি কেমন পারেন আপনি, সেখানে এরপর নিয়ে আসেন, নিয়ে আসি রেখে যান দেখি কেমন পারেন আপনি। আমরা চ্যালেঞ্জ করলাম। তো এখন পার্শ্ববর্তী একটা দেশ, বিশাল দেহ, হাতি তো এত বড় দেহর অধিকারে, যে হাতিতে এতটুকু একটা মানুষের এই যে এই নিয়ে তো ঘাড়ির উপরে উঠে খোঁচা মারে, কই হাতিতে পায়ের নিচে ফেলে দিয়ে মারতে পারে না। আবার আমি যখন যাই তাহলে হাতি আমাকে পিছিয়ে কিন্তু মারবে।
এখন ভারত বিশাল দেশ, যা ইচ্ছে আবার তাই হাতির বলেছে, পায়ের যা নিচে ইচ্ছে তাই পড়লে করেছে, কিন্তু একেবারে নৃশংস তাই হত্যারও কিছু কিন্তু করেছে। শিকার হতে কারণ পারে। হলো যে বিগত যে সরকার ছিল সে সরকার নতজানু, এবং তারা নিজেরাই বিগত সরকারের পররাষ্ট্রমন্ত্রী নিজেই বোঝে আমাদের সঙ্গে স্বামী স্ত্রীর মতো। তো সেখানে তারা ওরা মনে করতো, কিন্তু এখন তো তা না। এই বাংলাদেশ এখন সেই বাংলাদেশ না। এখন মনে করেন আগে শেখ হাসিনা সেই সম্বর্ধনা 17 মে 81 সালে আমি নিজে গিয়েছিলাম, সে সময় লক্ষ লক্ষ মানুষ হয়েছিল। হ্যাঁ, তো সেই শেখ হাসিনা আর এখনকার শেখ হাসিনা এক। সেই শেখ হাসিনা যখন এসেছিলেন তখন তার বাবা মাকে হারিয়ে সেই সরকারের আমলে 72 থেকে 75 পর্যন্ত অন্যায় অত্যাচার, মানুষ হত্যা, গুম খুন, রক্ষীবান অত্যাচার, না খেয়ে মানুষের অনেক অভিযোগ ছিল। পার্সোনাল শেখ হাসিনার উপর তো সে অভিযোগটা ছিল না। অত উনি যখন আসলেন তখন ওই সিম্পেথি বা আমাদেরকে এই সব কিছু মিলে সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আসার ক্ষেত্রে বাধা দেননি। এটা তার একটা বড়, বিশাল একটা বড় পরিচয় দিয়ে, মহত্ব পরিচয় দিয়েছেন। সেখানে মানুষ অবাধে গিয়েছে, সেখানে বাধা দেওয়া হয়নি। মানিকগঞ্জে সেই সম্বর্ধনা হয়েছিল, তখন তো এয়ারপোর্ট ছিল, এটা এখন পুরনো এয়ারপোর্ট। ওখান থেকে আমরা বৃষ্টির ভিতর ভিজে লক্ষ লক্ষ মানুষ তাকে কিন্তু নিয়ে, তো সেটা আসলে একটা নিষ্পাপ শিখেছে না। এখন আসবে তো একটা খুনি। আপনি কি বুঝাইতে চাচ্ছেন তখন আপনারা ইনসাফ করছিলেন শেখ হাসিনার সাথে? হ্যাঁ, মানে আপনি তো তখন ছিলেন না, যদি আমি ওই দিকে ছিলাম। বিএনপি ইনসাফ করছে, অবশ্যই ইনসাফ করেছে, বাধা দেয়নি তো। তো সেইটা ছিল নিষ্পাপ শেখ হাসিনা। এখন তো নিষ্পাপ না, এখন তো উনি খুনি, উনি এই দেশে যত অপকর্ম, টাকা আত্মসাৎকারী, দেশের অর্থ ধ্বংসকারী, এটা বিশাল একটা, এমন কোনো অপরাধ নেই যেটা আওয়ামী লীগের ওই আমলে হয়নি। ওই আমলে হয়নি এমন কোনো একটা অপরাধ দেখান তো। খুন, ধর্ষণ, পুলিশরা এই যে প্রদীপ যেভাবে হত্যা করেছে, আমাদের যেভাবে জেল দিয়েছে, মানে এখন তাহলে দেশে কি হচ্ছে? আমরা দেখেছি যে গত এক মাসে অনেক নৃশংস হত্যার কিন্তু ঘটনা ঘটেছে। না, যেটা হত্যা, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হতে হবে। মানে এই বিচারটা আসলে কবে হবে? সবাই বলে, সব সরকারি বলে যে বিচার হবে। সরকারি বলে, এই সরকার অবশ্যই, এই সরকার তো 3 মাস গেল, যেদিন আসলো, মানুষ জন্মের পরে মানুষ সর্বপ্রথম কি বলে, কাঁদে না হাসে বলেন? অবশ্যই কাঁদবে। কাঁদে না? সারা পৃথিবীতে যত শিশু জন্মগ্রহণ করেছে প্রত্যেকের জন্মের পরে বাবা মাকে ডাকে না, আল্লাহকে ডাকে না, কোনো কিছু ডাকে না, খাওয়ার কথা বল না, চিৎকার করে কাঁদে। কেন কাঁদে সেও যায় না, হাসে তো না। এখন 3 মাসের সরকার, 11 দিন যেদিন সরকার বয়স, সেদিনই আপনার ইরান আক্রান্ত হলো। এর কান্না ছাড়া কিছু আছে? তারপরে সরকার দৃঢ়তার সাথে মোকাবেলা করতে গেছিল। 1.5 মাস ধরে তেলের দাম মানে বাড়ালেন না। তখন যদি তেলের দাম, পেট্রোল 150 টাকা করে দিত, ডিজেলের দাম, তাহলে এই সমস্যাটা সরকার মানবিক বলে এটা করেনি। এই মুহূর্তে সরকারকে মূল্যায়ন করে, আমার ভাই যেটা বললেন, মাওবাদীরা বললেন, এখনই সরকারকে ফেলে দেব, এই করব সেই করব, তার ব্যর্থতা, এটা বলার সুযোগ এখনো আসেনি। একটু সময় দেন, ধৈর্য ধরেন, তারপর দেখা যাবে। জি, ফিরবো আপনার কাছে। জনাব মুজিবুর রহমান মঞ্জু, আমি আপনার কাছে একটু ফিরতে চাই। এই যে শেখ হাসিনা ফিরবেন এমন কথা বলা হচ্ছে, এবং তথ্য উপদেষ্টা বলছেন যে তিনি ফিরলে ইনসাফ করা হবে তার প্রতি। আওয়ামী লীগের একটি দল, নিষেধাজ্ঞা প্রাপ্ত একটি দল, নিষেধাজ্ঞার মধ্যে কিভাবে শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্ভব? আওয়ামী লীগ ফিরবে বা শেখ হাসিনা ফিরবে বা ফিরেছেন, কেউ বলছেন ফিরবে, কেউ বলছে অলরেডি ফিরে গেছেন। দুটা কথাই তো বললেন আপনি, তাই না? আমি মনে করি এই দুটো শব্দই আওয়ামী লীগের জন্য খুবই অবমাননাকর। কারণ বাংলাদেশে আওয়ামী লীগ দলটা তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত একটা নাম। কেমন এরকম একটা রাজনৈতিক দল যার একটা হিস্ট্রি আছে, তাকে যখন বলা হয় সে ফিরবে বা সে ফিরেছে, এটা তার জন্য খুব অবমাননাকর। যারাই বলছেন আওয়ামী লীগের পক্ষে বলেন বা আওয়ামী লীগের যারাই বলছেন, এটা আমি মনে করি পরোক্ষভাবে একটা দলকে অপমান করা। প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ কি বিরাজমান না অ্যাবসেন্ট? আমি তো মনে করি আওয়ামী লীগ বিরাজমান। আওয়ামী লীগ বিরাজমান কোন সেন্সে? যেমন ধরেন 1971 সালে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল হিসেবে আওয়ামী লীগের একটা অস্তিত্ব ছিল, যেটা ছিল গৌরবের। কিন্তু সে যখন বাকশাল কায়েম করলো, সে যখন আপনার গণমাধ্যমের কণ্ঠ টুটি চেপে ধরলো, এবং এই যে অভিযোগ করা হয় যে জাসদের এত গণবাহিনী, তারপরে হত্যা, বিভিন্ন রকমের পরিস্থিতির প্রেক্ষিতে, তখন দেখা গেল যে আওয়ামী লীগ বিরাজমান কিন্তু একটা ফ্যাসিবাদী শক্তি আকারে মানুষের কাছে। এবং আমরা দেখেছি যে আওয়ামী লীগের প্রতি মানুষের একটা বিতৃষ্ণ, একটা অপছন্দ, মানে আওয়ামী লীগ একটা ইতিহাসের চরম অপছন্দনীয় দলে পরিণত হলো। এবং যার প্রেক্ষিতে 75-এর 15ই আগস্ট যে বিয়োগান্তক ঘটনা বা দুঃখজনক ঘটনা, মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হলো,
এটা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে আবার একেবারে দুর্বল একটা জায়গায় নিয়ে গেল। কিন্তু এরই সাথে সাথে এই যে একটা হত্যাকাণ্ড, যেটাতে তার মানে পুরো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা কিন্তু এক ধরনের সিম্প্যাথি তাকে দিয়েছে। এই সিম্প্যাথির প্রেক্ষিতে কিন্তু সে আবার রাজনৈতিকভাবে তার প্রাসঙ্গিকতা, উত্থান, বা আমরা যদি বলি যে তার রাজনীতিটা আবার সে ফিরিয়ে এনেছে অনেক গণতান্ত্রিক সংগ্রাম লড়াই করে করে, যেটা এই একটু আগে আমাদের হাবিব ভাই বললেন যে শেখ হাসিনা যখন আসছেন তখন লক্ষ লক্ষ লোক তাকে এয়ারপোর্টে স্বাগত জানিয়েছে। কিন্তু এই যে 24 যুদ্ধাপরাধে যাদের ফাঁসি হয়েছে সে কারণে জামাত আবার সিম্পেথি পেয়েছে কিনা? হ্যাঁ, সেটা তো আলাদা আলোচনা। সিম্প্যাথি আমাদের দেশে যেটা হয় যে আপনি যখন কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন, এটা একই সাথে যেরকম একটা পক্ষকে খুশি করে আরেকটা পক্ষকে ব্যথিত বা সিম্প্যাথাইজড করে, এটা আমাদের দেশে প্রচুর নজির আছে। আমি যেটা বলতে চাচ্ছি, শেখ হাসিনা এখানে নাই কেন বা চলে গেলেন কেন, এটা একটা বিরাট প্রশ্ন। যে তার আবার ফিরে আসার প্রশ্নটা কেন আসছে? তিনি চলে গেলেন, যেটা বলেছে যে যেটা হাবিব ভাই বলেছেন, যে একটা হিউজ গণ অভ্যুত্থানের মুখে তিনি পালিয়ে গেছেন। যারা পালিয়ে যায়, ইতিহাসে এরকম লোকদের প্রত্যাবর্তনের ইতিহাস খুব কম আছে। কাউকে যদি জোর করে পাঠিয়ে দেওয়া, যেমন তারেক রহমানকে জোর করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে, বা এক ধরনের পরিস্থিতির কারণে উনি দেশে গেছেন, উনি আবার একটা গৌরবময় জায়গায় উনি ফিরে এসেছেন। তো এই জন্য যারা মনে করছেন যে শেখ হাসিনার প্রত্যাবর্তন হবে, কেউ কেউ বলছেন উনি মাথা উঁচু করে ফিরবেন, এখানে একটা প্রশ্ন যে তার এই যে ফেরার প্রশ্নটা আসলেই তার গণহত্যা, তার লুটতরাজ, তার অপশাসন, তার দুর্নীতি, এই প্রসঙ্গগুলো আসবে। অর্থাৎ শেখ হাসিনা আসছেন মনের মধ্যে, বা আওয়ামী লীগ মনের মধ্যে বিরাজমান, এইটা খারাপ একটা কালো অধ্যায় হিসাবে বিরাজমান। সুতরাং এখানে আসা যাওয়ার প্রসঙ্গের চাইতে বড় কথা যে সে কি হিসাবে আসবে। এখন দেখেন, অথবা মানে এই মুহূর্তে এই আলাপ শুরু হলো কেন? আপনি দেখেন না, এটা সবসময় আলাপটা থাকবে, কারণ এটা দুইটা কারণে আলাপটা আসছে। আলাপটা তুলেছেন কিন্তু শেখ হাসিনা হারসেলফ, উনি নিজেই তুলেছেন। কেন তুলেছেন? উনি উনার দলের লোকদের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা রাখতে চান, আর উনি দলের লোকদের আশা আকাঙ্ক্ষার পাশে একটা ভয়ের মধ্যেও রাখতে চান দলের লোকদের কাছে। কারণ আমি দেখেছি শেখ হাসিনাকে কিন্তু তার দলের লোকেরাও মারাত্মক রকমের ভয় পায়। কেন ভয় পায়? দেখবেন তারা যখন টেবিল আলোচনায় বসে, তারা মনে করে যে শেখ হাসিনা আওয়ামী লীগের যে রাজনীতি সেটাকে নষ্ট করে ফেলেছে, সে গণতান্ত্রিক ধারাকে মানে বন্ধ করে একটা দলীয় বা পারিবারিক তন্ত্র কায়েম করেছে, এবং যেই দুর্নীতিগুলো করেছে একটা মাফিয়া তন্ত্রের মধ্যে সে দুর্নীতিটা সীমাবদ্ধ করেছিল। এখন কিন্তু তারা পাবলিকলি এটা রিভোল্ট করতে চায় না, পাবলিকলি এটা বলতে চায় না, এবং তারা এখনও শেখ হাসিনার কাছে বার্তা পাঠায় যে তারা অ্যাক্টিভ আছে, তারা এই করবে সে করবে, নানা কথা বলে। এখন দেখেন, এই ভয় ভীতিটা রেখে সে মূলত আওয়ামী লীগকে চাঙ্গা রাখতে চায়, আওয়ামী লীগকে লোকদেরকে ইউনাইটেড রাখতে চায়। এখন যে কথাটা অত্যন্ত পরিষ্কার যে ৭৫-এর পরবর্তী সময়ে বা জিয়াউর রহমানের শাসনামলে শেখ হাসিনা যখন ফিরেছিলেন, তখন ওনার প্রতি একটা সিম্প্যাথি ছিল। আর এখন যখন ওনার ফেরার প্রশ্ন আসবে, এখন আসবে শত শত লাশের, হাজারো লক্ষ মানুষের এই শেয়ার বাজার ধ্বংস হওয়ার, দুর্নীতিগ্রস্ত জায়গা থেকে, ক্ষতিগ্রস্ত জায়গা থেকে, বিএনপি, জামাত, তারপরে পুরো জুলাই অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট সবাই, এবং যাদের চাকরি হারিয়েছে, যাদেরকে প্রমোশন দেওয়া হয় নাই, এই টোটাল জনগোষ্ঠী, এবং যাদেরকে নির্দয়ভাবে হত্যা করা হয়েছে, এই টোটাল জনগোষ্ঠীর একটা প্রশ্ন, ঘৃণা বা একটা বিচারের দাবির মধ্য থেকে শেখ হাসিনাকে আসার প্রশ্নটা আসতে হবে। আচ্ছা, সেইটা কিন্তু একটু জানতে চাই যে জুলাই মারা গেছে মাত্র ১৩৩ শিশু, মানে তথ্য যেটা বলছে আর কি, কিন্তু হামে মারা গেছে ৫০০ শিশু। তাহলে অন্তর্বর্তী সরকারেরও তো বিচার হওয়া উচিত। দেখেন, প্রত্যেকটা বিষয়েরই বিচার হওয়া উচিত। আমরা তো বলছি, এটা রিপিটেডলি আমরা আলোচনাটা করছি। যেমন ইউনিসেফের যে কথাটা আসছে, যে ইউনিসেফ বলছে যে তারা রিপিটেডলি টাকা দিয়েছে কেনার জন্য। এখানে তো একটা জবাব আমরা পেয়েছি যে ইউনিসেফ থেকে না কিনে, এটা ওপেন মার্কেট থেকে কেনার জন্য ডিসিশন হয়েছিল। বিষয়টা তো এমন না যে ইউনিসেফ বলার পরও তারা কিনে নাই, টাকাটা মেরে দিয়েছে, বিষয়টা এমন না। ইউনিসেফ বলছে বাজেটটা আসলে শেখ হাসিনা তো ২৪-২৫ অর্থ বছরের বাজেট রেখে গিয়েছে না, এই বাজেট তো ওনারাও রেখেছেন, ওনারা ১,০০০ কোটি টাকা বরাদ্দ করেছেন আপনার টিকা কেনা বাবদ, কিন্তু টিকা কেনেন নাই। বিষয়টা হচ্ছে যে প্রশ্নটা তো কি দুর্নীতির না অবহেলার? এখন কথা বলতে হবে। এখানে দেখেন বারবার এই যে কথাগুলো আসছে, এখানে তো অত্যন্ত পরিষ্কার, এবং এটা খুব সহজেই সমাধান করা সম্ভব। পার্লামেন্টারি একটা ক্রস কমিটি যদি করা হয় এ ব্যাপারে, যে আমাদের টিকার জন্য ১,০০০ কোটি টাকা বরাদ্দ ছিল, কিন্তু ইউনিসেফের মাধ্যমে না কিনে এটা ওপেন মার্কেটে কেন করা হয়েছিল? এই জন্য করা হয়েছিল যে ইউনিসেফের মাধ্যমে কিনলে আমাদের ৭ থেকে ৮% টাকা বাড়তি খরচ হচ্ছে।
কিন্তু সেই টাকার মানে টাকা বাঁচাতে যে যে 500 শিশু মারা গেল, আমাদের সন্তানরাই তো মারা গেছেন। আমি তো সেটাই বলছি যে এই প্রশ্নটার জবাবটা কে দিবে? কে দিবেন? এই জবাবটা তো সরকারকে এখন বের করতে হবে। সরকারের উচিত একটা তদন্ত কমিটি করা, এবং পার্লামেন্টারি কমিটির যেহেতু পাওয়ারফুল, তারা চাইলে এই যে উপদেষ্টা আপনারা আছেন, তো 11 দলীয় জোটে আছেন, মানে সরকারের কাছে আমরা আসলে কে তো চাইবে? সংবাদ সম্মেলন করে এটা দাবি করেছি, আপনি দেখবেন। মানে এখন আগে আমরা যেটা শুনতাম কিছু হলে রাজুতে আয়, কিন্তু এখন আমরা যে হামে শিশু মারা গেছেন, দেশে নৃশংসতা ছড়িয়ে পড়েছে, এখন কেন রাজুতে আয় এই কথা বলা হচ্ছে না? ভাই রাজুতে যাই আর হামের চিকিৎসা হবে নাকি? এটা তো অদ্ভুত কথা বললেন। এটা তো প্রথম কথা হচ্ছে জনমত গঠনের জন্য বলা হচ্ছে। হামে শিশু মারা যাওয়ার ব্যাপারে সবচেয়ে দৃঢ় পদক্ষেপ সরকার অলরেডি একটা নিয়েছে। দ্রুততম সময়ে টিকা আনার ব্যবস্থা তারা করেছে, যে ট্রেডিশনাল পথ আছে সেই পথে এনেছে। এখন সবচাইতে বেশি ভূমিকা রাখতে হবে সরকারকে। আপনার যেমন এইটাতে আইসোলেটেড করা, যারা আক্রান্ত তাদেরকে ট্রিটমেন্ট দেয়া, এই জায়গায় অনেক ঘাটতি আছে সরকারের। সেই জায়গাগুলো আমরা রেজ করেছি, ভয়েস রেজ করেছি। এখন কয়েকটা জিনিস, একটা হচ্ছে অতীতের অবহেলার দায়, তাদেরকে শাস্তিতে আনা। এটার জন্য তো আমার চিকিৎসা কাজে ব্যাহত হচ্ছে না, এটার জন্য তো আলাদা অথরিটি কাজ করতে পারে। আমরা স্পষ্ট করে দাবি করছি, আজকে আবারও আপনার মাধ্যমে করছি, যে একটা পার্লামেন্টারি কমিটি করা হোক, যারা খুব পাওয়ারফুল হবে, যারা আপনার উপদেষ্টাকে ডাকাবে, যারা হেলথের ডিজিকে ডাকাবে, সচিবকে ডাকাবে, ইপিআই এর সাথে যারা যারা কর্মসূচি তারা ডাকাবে। কেন টিকাটা কিনা হলো না, এখানে গাফিলতি ছিল কিনা। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের যিনি স্বাস্থ্য বিভাগের সহকারী উপদেষ্টা ছিলেন, উনি কিন্তু বলেছেন 2 কোটি টিকা ওনারা রেখে গেছেন। তাহলে এটাও তো ক্রস চেক করতে হবে যে ওনারা এই দাবিটা সত্য না মিথ্যা। এখন কথা তো শুধু আমরা এখানে বলে, আমরা যারা আন্দাজের উপরে কথা বললে তো হবে না, কথা তো টু দ্য পয়েন্ট, মানে ফ্যাকচুয়ালি এটাকে ইনকোয়ারি করতে হবে। এবং উনি কিন্তু আরেকটা চ্যালেঞ্জও দিয়েছেন, উনি বলেছেন টিকা দিতে এসে ফেরত গেছে, এরকম একটা এভিডেন্স আছে কিনা। জনাব মুজিবুর রহমান মঞ্জু, আমি আরেকটি বিষয়, আমরা কিন্তু মানে সংবাদ মাধ্যম অথবা গণমাধ্যমে যারা আছেন, আমরা কিন্তু আন্দাজে বলছি না। আমরা দেখেছি যে একটি গণমাধ্যম স্বাস্থ্য উপদেষ্টার ইন্টারভিউ নিতে গিয়েছিলেন, সেখানে তাকে ঢুকতে দেওয়া হয়নি, তার সাথে কথা বলেননি। তাহলে মানে না শুনেন, এই কথাটা আমি এই কথাটাই বললাম, স্বাস্থ্য উপদেষ্টার বাসায় গিয়ে আপনি নক করলে সে খুলতেও পারে, নাও খুলতে পারে, এটা তার অধিকার। কিন্তু আপনি যখন তাকে পার্লামেন্ট ক্রস কমিটি ডাকবে, তাকে সে তো বাধ্য তখন সেখানে আসতে। আপনাকে তো এটা তো একটা ছেলে খেলা না। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন অনেক প্রশ্ন থাকতে পারে, আমরা তো জানতে চাইতে পারি। আপনি কার কাছে জানতে যাবেন? আপনি সরকারের কাছে জানতে যাবেন, কারণ সরকার আপনাকে উত্তর দিতে বাধ্য। সরকার আপনাকে উত্তর দিতে বাধ্য, আর বাকিরা কেউ আপনার উত্তর দেয়া, এটা হচ্ছে তার কাছে। ধন্যবাদ, আমি স্বেচ্ছাধীন। আমি বলতে চাচ্ছি যে সরকারের আমাদেরকে জবাব দিতে হবে, আগে সরকারে কি হয়েছিল আমাদেরকে জানান। ফিরবো আমি জনাব মাহবুব আজিজ, আমি আপনার কাছে আরেকবার আসতে চাই। মুজিবুর রহমান মঞ্জু ভাই যেটা বলছেন যে প্রশ্নটা আসলে কি দুর্নীতি নাকি অবহেলার, আপনার কাছে কি মনে হয়, এটা কি দুর্নীতি ছিল নাকি অবহেলা ছিল? দেখুন, এই পুরো বিষয়টাকে আমি একটু অন্যভাবে দেখতে চাই। যেমন ধরুন, এটা হচ্ছে মানে আমার পক্ষে হলে তার সমস্ত দোষ মাপ, আর আমার বিপক্ষে হলে সে খুনি, অভিযোগ আছে। ওনার কথার মধ্যেই আছে বিষয়গুলো। বঙ্গবন্ধুর শাসনামল সম্পর্কে অনেক অভিযোগ আছে, জাসদ সম্পর্কে উনি অনেক কিছু করেছেন, একেবারে ধ্বংস করে ফেলেছেন, খুন খারাপি করেছেন ইত্যাদি। এই জন্য নাকি কোনো মানুষ আসতে চায় না, এবং শেখ হাসিনা নিষ্পাপ হয়ে কি করে আসেন ইত্যাদি। বঙ্গবন্ধু কতদিন সময় পেয়েছিলেন এই মাত্র সদ্য স্বাধীন একটি দেশের রাষ্ট্র ক্ষমতায়? 3.5 বছর। 3.5 বছর, আর অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছে 18 মাস। খুব বেশি দূরত্ব না কিন্তু। এবং তখন বাংলাদেশের জিডিপির আকার কতটুকু ছিল, আর বাংলাদেশের এই যখন অন্তর্বর্তী সরকার ছিল তার জিডিপির আকারটি দেখুন। অর্থাৎ দিন রাতের যে পার্থক্য, এবং সেই জায়গায় বলা হচ্ছে জনসংখ্যা কত ছিল, এবং তারপরে আমাদের অবকাঠামো কত ছিল, কোন জায়গায় আমরা দাঁড়িয়ে কথা বলছি। মাত্র একটা, অবশ্য মুক্তিযুদ্ধকে ভুলে থাকলে খুব সুবিধা হয়। এইটাই তো তার প্রধান অপরাধ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর। পাকিস্তান, সাধের পেয়ারা পাকিস্তানকে ভাঙলো কেন? এই ভাঙার অপরাধেই 15ই আগস্ট তৈরি হয়েছিল। এইটা হলো মূল অপরাধ, আর কিছু না। এবং সেই অপরাধের কারণেই তাকে 22 জন সদস্য সহ নিহত হতে হয়েছে। এবং তার বিচার নিয়ে কখনোই কোনো কথা কেউ বলবে না, কোনো সুশীলও বলবে না, কারণ ওই পাকিস্তান কেন তিনি ভেঙেছেন। কাজেই ওইটা যেমন একটা সত্য, ঠিক একইভাবে আরেকটি সত্য হচ্ছে তিনি বলছেন যে দেখতে হবে এটা দুর্নীতি না অবহেলা।
এই দুটি শব্দ ছাড়া আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অদক্ষতা, অকর্মণ্যতা, না জানা। এইটা দুর্নীতি অবহেলা তো পরের কথা, অদক্ষতা, যে যা নয় তা করতে চাওয়া। এখন আমি ডাক্তার না, আমি গিয়ে আপনার অপারেশন করতে শুরু করলাম, হলো? তিনি একটা ব্যাংকের এমডি ছিলেন, তাকে স্বজনপ্রীতি করে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়ে দেওয়া হলো। তারপরে তারা কি মনে করলো, সব জায়গায় তাদের একটা গন্ধ শোকার একটা চেষ্টা। কি গন্ধ? সবাই চোর, তারা ছাড়া সকলেই চোর। যেহেতু তারা কর ফাঁকি মাফ করায়, যেহেতু তারা নিজের বিশ্ববিদ্যালয় পাশ করায়, যেহেতু তারা 2 দিনের আন্দোলনে, কুসুম কুসুম আন্দোলনে রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে বন্ধ করে দেয়, কাজেই যেহেতু তারা অনেক রকম 9-6-এর সাথে জড়িত, সেহেতু তারা সকলকে সন্দেহ করে। যে 19 সালে শূন্য মৃত্যুর কারণে হামে বাংলাদেশ সার্টিফিকেট পেয়েছে সেরার, সেই বাংলা যেখানে হামে মানুষ মৃত্যুর কথা মানুষ ভুলে গিয়েছিল, সেই হাম সহ 11টি রোগের টিকা দেয়নি মোহাম্মদ ইউনূসের সরকার। শুধু দেয়নি, তারা চিন্তা করেছে আচ্ছা ইউনিসেফ থেকে কেন কিনবো আমরা। ওপেন ইউনিসেফ একটা বিশ্ব স্বীকৃত এবং একটা স্ট্যান্ডার্ড একটা প্রতিষ্ঠান, এটা আপনাদের মতো আমরা আর মামুদের প্রতিষ্ঠান নয়। সেই প্রতিষ্ঠান থেকে আপনি না কিনে আপনি ওপেন মার্কেট দিকে 9-6 করতে করতে আপনি শিশুদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিলেন। বলা হচ্ছে ওই সিদ্ধান্তও আপনি নিতে পারলেন না। খরচ বাঁচাতেই তারা এমন করেছে। খরচ বাঁচলো কি পড়লো, আগে তো জীবন, তারপরে খরচ বাঁচে। খরচ বাঁচিয়ে কি করবেন? গ্রামীণ ব্যাংকের কর মওকুফ করবেন? খরচ বাঁচিয়ে কি করবেন? গ্রামীণ বিশ্ববিদ্যালয় তৈরি করবেন? খরচ বাঁচিয়ে কি করবেন? নিজের জন্য 1 বছরের এসএসএফ বাহিনী করবেন? খরচ বাঁচিয়ে কি করবেন? আমরা আর মামুদের সংসদ তৈরি করবেন? খরচ বাঁচিয়ে কি করবেন? এই যে এই সমস্ত কাজগুলো যে করেছেন, সেই কাজগুলো যদি আমরা দেখি, আপনার ওই প্রথম প্রশ্ন যেটা নিয়ে আপনি শুরু করলেন আলোচনাটা, যে হঠাৎ করে কেন শেখ হাসিনার প্রত্যাবর্তনের কথা, কারণ রাজনীতিতে আদর্শ এবং নৈতিকতার অনুপস্থিতি। এই যে আমরা যে সারাদিন রাজনীতি নিয়ে এত কথা শুনি, কোন রাজনৈতিক দল যারা নানান রকম অপোজিশন থেকে বিরোধিতা তো করবেন, তাদের আদর্শটা কি বলুন তো? এই যে আপনি সংসদে আপনি 1.5 মাস টানা অধিবেশন শুনলেন, মূল প্রশ্নটা কোত্থেকে আসার কথা? বিরোধী দল থেকে আসার কথা। বিরোধী দল কারা? যে বিরোধী দল বাংলাদেশকেই মানেনি, বাংলাদেশের স্বাধীনতাকেই তারা মানে না, তারা কি বাংলাদেশের স্বার্থ দেখতে যাবে? তারা চিন্তা করবে বাংলাদেশের শিশুরা কি বললেন না যে তখন বাংলাদেশের জনসংখ্যা কত ছিল? বাংলাদেশের জনসংখ্যা কত ছিল আর বাংলাদেশ কোথায় দাঁড়িয়েছিল এবং কি কারণে সেখান থেকে পাকিস্তান থেকে ভাঙলো? এই হচ্ছে অতৃপ্ত আত্মার ক্রন্দন। এবং সেই কারণে তারা সংসদে তো কোনো কথা বলে না। সংসদে তারা কি বলে? জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। কেন আপনাদের এত জুলাই সনদ বাস্তবায়ন করতে হয়? শিশুদের মৃত্যু জীবনের চাইতে আপনাদের জুলাই সনদ বড়? যখন এই প্রশ্ন আপনারা করেছি তখন বলা হয়েছে আমরা হামবালিগ, কারণ আমরা হাম নিয়ে কথা বলছি এবং আমরা বলছি যে আমরা জুলাই সনদ এই যিনি বিজয়ী প্রধানমন্ত্রী তিনি স্বয়ং বলেছেন যে এটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। তারপরেও কেন 1.5 মাস ধরে এটা আলাপ করতে হয়? কারণ হচ্ছে তারা মূল জায়গাটিতে ফোকাস করবার দক্ষতাই নাই। ওই স্বাস্থ্য উপদেষ্টার মতো জানেই না যে টিকা দিতে হবে, জানেই না যে কিভাবে প্রশ্ন করতে হবে, জবাবদিহিতার শাসনটা হয় কি করে। আপনি যেই শিক্ষা ব্যবস্থা আমরা এই দেশে তৈরি করেছি, যেই সামাজিক কাঠামো আমরা এখানে তৈরি করেছি, সেইখানে কি এই 8 বছরের রামিসার ধর্ষণ না হয়ে ছাড়ার উপায়টা কি থাকছে? সেইখানে আপনি কোনো প্রতিবাদ দেখেন? এখন আমরা শুনতে পাচ্ছি ইসলামিক দলগুলো বলছে শরিয়া আইন হলে ধর্ষণ উঠে যাবে। তাহলে যে সমানে মাদ্রাসায় আকসার ধর্ষণ এবং বলাৎকার হচ্ছে, তখন তারা কি ইসলাম সম্পৃক্ত প্রতিষ্ঠান নয়? তখন একটি প্রতিবাদ আপনারা শুনেন। অর্থাৎ আমার দিকে বল গেলে সেটা ঠিক আছে, অন্যের দিকে গেলে এইখানে অনেক অনিয়ম হয়ে গেছে। আপনার এই নীতি নৈতিকতা আদর্শহীন রাজনীতির বলি হচ্ছে মানুষের জীবন। আপনি 24-এর গণঅভ্যুত্থান হয়েছে যেই বাস্তবতায়, আমি এই বিষয়ে মাহফুজ আলমের একটি স্ট্যাটাস আপনাকে পড়ে শোনাতে চাই, কোট আনকোট। আচ্ছা, তিনি বলছেন যে আওয়ামী লীগ ফিরছে, শিরোনামে বলছেন আন্দোলনের মূল চেতনা ছিল বৈষম্য বিরোধী একটি বাংলাদেশ গঠন, কিন্তু পরবর্তীতে মব, ভাস্কর্য ভাঙা, উগ্রবাদ এবং জুলাইকে স্বাধীনতা বিরোধীর হাতে তুলে দেওয়ার কারণে মূলত আওয়ামী লীগের ফেরার পথ তৈরি হয়েছে। জি, এটা তিনি বলছেন। তার মানে তিনি কি বোঝাতে চাচ্ছেন? যে মব সন্ত্রাস কিংবা মুক্তিযুদ্ধ মানেই আওয়ামী লীগ,
মব সন্ত্রাসের বিরোধিতা যেই করবে সেই আওয়ামী লীগ, আর মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললেই সে আওয়ামী লীগ হয়ে যাবে, এইগুলো তো বিভ্রান্ত সৃষ্টিকারী কথা। কারণ হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের একক মালিকানা দাবি করলেই সেটা একক মালিকানা হয়ে যায় না। মুক্তিযুদ্ধ বাংলাদেশের সকল মানুষের, কিছু স্বাধীনতা বিরোধী শক্তি ছাড়া, এই সাম্প্রদায়িক শক্তি যারা স্বাধীনতার বিরোধিতা করেছে এবং 16ই ডিসেম্বরে আত্মসমর্পণ দলিলে যাদের কথা লেখা আছে সিভিল আর্মড ফোর্স, এই সিভিল আর্ম ফোর্সটি ছাড়া বাংলাদেশের সব মানুষই মুক্তিযুদ্ধের পক্ষে এবং সকল রাজনৈতিক দলই মুক্তিযুদ্ধের পক্ষে। এবং সেই জায়গায় যখন মাহফুজ সাহেব এই কথা বলেন সেটাও দূরভিসন্ধি বলে মনে হয়। আপনি যখন সরকারে ছিলেন তখন মব সন্ত্রাস নিয়ে আপনি কথা বলেননি কেন? যখন মুক্তিযুদ্ধের স্থাপনা ভাঙা হলো, যখন মাজার ভাঙা হলো, 32 নম্বর ভাঙা হলো, একটি উপদেষ্টা কথা বলেছেন? পদত্যাগ করতে পারতেন, বলতে পারতেন এটা আমাদের মুক্তিযুদ্ধের চিরদিনের একটা স্মৃতিগাথা, তখন আপনি কথা বলবেন না। তিনি বলছেন যে জুলাইকে স্বাধীনতা বিরোধীদের হাতে তুলে দেওয়া হয়েছে। কে তুলে দিয়েছে? এই অন্তর্বর্তীকালীন সরকারই তো তুলে দিয়েছে। এগুলো তো হাইজ্যাক হয়েছে। জামাত, এনসিপি সহ সাম্প্রদায়িক কয়েকটি দল এটা হাইজ্যাক করেছে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মূল স্পিরিট, এবং এই হাইজ্যাক করার রাস্তা খুলে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার স্বয়ং। এবং সেইখানে বিএনপি একটা ম্যাচিউর দল হিসেবে তারা তখন খুবই ঠান্ডা মাথায়, তখন যদি আন্দোলন শুরু করত তাহলে কিন্তু নির্বাচন তারা নাও দিতে পারত, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন যে তখন আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি, নাহলে তো এগুলা বেশি তর্ক বিতর্ক করলে। কারণ এটা তো জানা কথা যে আমাদের দেশে রাজ্য নির্বাচনে 40% করে ভোট কার? আওয়ামী লীগ এবং বিএনপির। বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী যখন নির্বাচনে অনুপস্থিত, বিএনপি তো সহজেই জয়ী হয়ে ফিরবে, যতই আপনি সেখানে ভোট চুরি করুন না কেন। আপনার 3 থেকে 7% ভোট আপনি কত পার্সেন্টই নেবেন? 36% নিয়েছেন। এবং সেইটাতে যতখানি করুক না কেন, মানুষ তো শেষ পর্যন্ত রায়টা কার্যকর করবে, এবং সেটাই করেছে। আমি যেই কথাটি বলতে চাই যে যার যার আদর্শ, নৈতিকতা বোধের রাজনীতিটা খুবই জরুরি। আমরা রাষ্ট্র সংস্কারের এত কথা শুনি, সমাজ সংস্কার নিয়ে কোনো কথা কেন শুনি না? আমাদের শিক্ষানীতির প্রশ্নটা নিয়ে কথা বলা উচিত। আমাদের যে সামাজিক আচারগুলো, সেগুলো তো নষ্ট হয়ে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। আপনি জুতার মালা দেখেছেন বয়স্ক মানুষের গলায়, আপনি শিক্ষকদেরকে মারা হয়েছে, যা তা গালিগালাজ করা হয়েছে, ভাষাতে নষ্ট করা হয়েছে। এবং একজন সংস্কৃতি উপদেষ্টা ছিলেন, তিনি এখন আবার বলতে শুরু করেছেন যে মাদ্রাসা থেকে নাকি বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে। এই সমস্ত বলেন, তাহলে মাদ্রাসায় যে সমস্ত দুর্ঘটনা ঘটছে, বিশেষ করে ধর্ষণ এবং বলাৎকারের ঘটনা ঘটছে, সেটা নিয়ে তিনি কথা বলেন না। বনশ্রীতে একজন শিক্ষার্থীকে বলাৎকার করা হয়েছে এবং তার পায়ুপথে অস্বাভাবিক চিহ্ন পাওয়া গেছে। এইগুলো নিয়ে কি ওই সংস্কৃতি উপদেষ্টার কোনো কথা আছে? কারো কোনো কথা আছে কোনো ইসলামিক দলের? বরং বলা হয় নারীর পোশাক নিয়ে, পোশাক নাকি উত্তেজক পোশাক পরলেই হেঁটে। এই যে ছোট্ট বাচ্চাগুলো মারা যাচ্ছে, তারা কোন পোশাক পরেছিল? অর্থাৎ আপনি যেই যুক্তিহীন একটা মধ্যযুগীয় একটা অন্ধকার সমাজ আমরা তৈরি করছি, সেটা মানে অসহিষ্ণু সমাজ। আমি এবং তিনি মিলে আমরা নিজেরা আমরা এবং মামুরা ভালো থাকবো, আমার সাথে ওনার কথা মিলছে না দেখে ওনাকে আমি সমাজ থেকে বের করে দিব। এই জন্যই এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। তাদেরকে দেওয়া উচিত ছিল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ, তাহলে মানুষই আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দিত। এখন সেটা না করে মজলুম বানিয়ে আওয়ামী লীগের প্রতি মানুষের সহানুভূতি বাড়িয়ে তোলা হচ্ছে। তাতে কি হচ্ছে? চির বিভাজিত একটি সমাজ যেভাবে তৈরি করার চেষ্টা করা হয়েছে, এবং নানান রকম সমস্যাও সেখানে জিইয়ে রাখা হয়েছে। সমাজে সকল মত থাকতে হবে, সকল মতের সহিষ্ণুতাই সমাজকে সামনের দিকে নেবে। সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্ট ঘিরেই যদি আমি আপনাকে প্রশ্ন করতে চাই, তাহলে আমি একটু জানতে চাই আপনার কাছে, বুঝতে চাই জুলাই আন্দোলনের পর কেন মব, ভাস্কর্য ভাঙা, উগ্রবাদ এবং কিভাবে এই জুলাই স্বাধীনতা বিরোধীর হাতে চলে গেল? আমি আপনাকে খুব পরিষ্কার করে বলতে চাই, জুলাই আন্দোলনের পর কতগুলি পরিবর্তন হয়েছে, বড় ধরনের পরিবর্তন। যেমন ভাষার পরিবর্তন, এমন ভাষা, এমন লোকজন ব্যবহার করে যা পৃথিবীর কোথাও কোনো ডিকশনারিতে পাওয়া যাবে না, পৃথিবীর কোথাও উচ্চারিত হয় না। তারা আবার সমাজে সুশীল সমাজ, তারা বড় বড় সাংবাদিক, তারা জ্ঞান দেয়। এই অসভ্যতা সৃষ্টি হয়েছে এখানে। আল্লাহ রক্ষা করেছে আমাদেরকে। আজকে যে বিরোধী দল 11 দলীয় জোট, তারা যে রাষ্ট্রীয় ক্ষমতা যেত, এতদিন আমরা জাতীয় সঙ্গীত বন্ধ করে দিত,
যাতে পতাকা পরিবর্তন করে ফেলতো, এবং এই যে আজকে যে গণতান্ত্রিক প্রক্রিয়া, এই অবস্থাও খুব বেশি দিন চলতে পারতো না। তো এখন এই যে কথাগুলো এখন বলা হচ্ছে, এই যে মব কালচার যেটা হলো, ভায়োলেন্স কালচার বললো, মব কালচার তো ভায়োলেন্স কালচার যেভাবে হলো, এটা তো একটা অসভ্যতার শেষ সময় গেছিলাম আমরা। যেমন এদেশে আন্দোলন হয়েছিল কৃষির কারণে, আন্দোলন আগে হয়েছিল কোটা সংস্কার, তারপরে শেষে যেটা হলো আপনার বৈষম্য বিরোধী। চিন্তা করেন 2018-তে নিরাপদ সড়ক চাই আন্দোলন সূচনা হয়েছে। কিন্তু এবার যেটা হলো যে বৈষম্য বিরোধী যেটা আন্দোলনটা হলো, বৈষম্য বিরোধী আন্দোলন কেন করলো? যেখানে মুক্তিযুদ্ধের কোটা ছিল, মুক্তিযুদ্ধের সংখ্যা 30%, তারপর নিয়ে গোষ্ঠী এইটা সেটা মিলে ছিল 53%, 47% ছিল শুধু পরীক্ষা দিয়ে পাশ করবে যারা মেধাভিত্তিতে। এই কারণে তো আন্দোলন করলো। জি, এই আন্দোলন করতে গেল ভিকারুন্নিসা নূন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, নটরডেম কলেজের ছাত্ররা। কিন্তু আমরা কী দেখলাম, কিছুদিন পর দেখলাম এইচএসসি পরীক্ষা হতে হতে বন্ধ হয়ে গেল। এরপরে আরও কয়েকটা পরীক্ষা হবে, সবাই প্রস্তুতি নিচ্ছে, হঠাৎ করে সচিবালয়ে কয়েকশো ছেলে ঢুকে পড়লো। ঢুকে গিয়ে বললো কি স্লোগান, কি স্লোগান ছিল? মেধা না কোটা, মেধা মেধা। স্লোগান ছিল কি মেধা না কোটা, কোটা কোটা। কে বললো পরীক্ষা হবে না, রেজাল্ট দিতে হবে। এই যে আমি ওই দিনই প্রশ্ন করেছিলাম যে এই কথা যদি ওই নটরডেম কলেজের ছাত্ররা জানতো আর ভিকারুন্নিসা স্কুল কলেজের মেয়েরা জানতো, তাহলে ওরা কি আন্দোলনে যেত? এই যে টোটালি জিনিসগুলি করে যায়। এবং এই জুলাই আন্দোলন সফল হওয়ার পর এই যে মাদ্রাসা আর যে মানে যে মাজার ভাঙা, বিভিন্ন ধরনের যে উস্কানিমূলক এর সাথে বক্তব্য দেওয়া, কতগুলি মাজার ভেঙেছে দেখেন কত। সম্প্রতি আমরা কিছুদিন আগেও দেখেছি যে এখন যেটা হয়েছে, এই মাজার ভাঙতেছে কারা? সরকার তো ভাঙতেছে না, বিএনপি তো ভাঙতেছে না, আবার কবর থেকে লাশ তুলে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা কারা আমরা করতেছে? দেখেছি। এটা তো বোঝাচ্ছে কারা করতেছে। এটা তো বর্তমান সরকার করতেছে না, এগুলো বিচারের আওতায় আনতে হবে। কারা করছে আসলে? যারা ওই যে ওই শক্তি যারা, তারা যারা প্রতিবাদ করে না, তারা প্রতিবাদ করে যারা মাজারের বিরুদ্ধে, এই যে ইসলামী জালসাগুলোতে যারা বক্তব্য রাখে, ওয়াজ করে, সেখানে মাজারের প্রতি তার এক ধরনের ঘৃণা ছড়ানো হয়। মূর্তি পূজা, মাজার পূজা একই জিনিস, এইভাবে বলা হয়, যে কারণে উত্তেজিত হয়ে যেত মানুষ। তো এই যে অবস্থা করে সৃষ্টি যেটা করা হচ্ছে, এখন প্রাসঙ্গিক ক্রমে যেটা চলে আসে আওয়ামী লীগ। আমার ভাই মাহবুব যে কথাটা বললো যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলে আওয়ামী লীগ হারিয়ে যেত অথবা তারা পিছিয়ে পড়তো, এই কথাটা যেমন ঠিক। মানে একটু আপনার কাছে জানতে চাই যে মানে যে আপনি উত্তর দিচ্ছেন এই যে ওরা আসলে কারা, আমি এটাই জানতে চাই। স্বাধীনতা বিরোধী জামাত শিবির সরাসরি। এই যে দেশে ভাষা কারা নষ্ট করেছে, এই যে সেদিন আপনার গাজীপুরে যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেটা হলো, ঠিক ডুয়েটে যেটা হলো, কী হলো, কী স্লোগানটা হলো, কী স্লোগান দিল 1 2 3 4 তারেক রহমান কী কর, এটা ভাষা হলো ইসলামিক ভাষাগুলি। এই যে কাউয়া এমন কারা বলছে, এমন স্লোগান আমরা শুনতে পাচ্ছি, এইসব স্লোগান দিতে দিচ্ছে ম্যাডাম খালেদা জিয়া, রহমানের অসভ্য স্লোগান দিচ্ছে তারা। এবং মাহবুবের সাথে আমি একমত যে যারা দেশের স্বাধীনতা চায়নি, তারা এদের ভালো চলুক, তারা তো চায় না, তারা ছাড়া আর কেউ ভালো চলুক তারা তো চায় না। এই হলো অবস্থা। আমার শেষ করতে দেন, শুরু না করতে আগে শেষ করতে দেন, তাহলে হবে। এখন যে কথাটা আমি আপনাকে বলতে চাই সেটা হলো যে এটাও আমি এবার একমত না, আওয়ামী লীগকে নির্বাচন করে দেওয়া উচিত ছিল, যখন উনি বলতে, ওনার ভাষা উনি বলতে পারেন। আমার কথা হলো যে মোটেই না, কারণ এই আওয়ামী লীগ তো 2014 কাউকে নির্বাচন অংশগ্রহণ করতে দেয়নি। সেদিন তো বিরোধীরা অপরাধ ছিল না, বিরোধীরা অপরাধ ছিল না। তো সেদিন জোর করে ক্ষমতা থাকলো, তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল করলো, তত্ত্বাবধায়ক বিধান আপনার সংবিধানে ছিল। আমি বারবার বলেছি, আমি এবং বদিউল আলম মজুমদার অনেক প্রোগ্রামে একসাথে করে বলেছি যে এই স্বামীর সাথে স্ত্রীর ছাড়াছাড়ি হয়নি, স্ত্রী আরেক জায়গায় বিয়ে করে 2টা সন্তান লাভ করেছে, ওই সন্তান কোনো বৈধ হতে পারে না। তত্ত্বাবধায়ক সরকার বিধান সংবিধানে আছে যে 2টা নির্বাচন হয়েছে, এই 2টা নির্বাচন অবৈধ, যেটা প্রমাণ হলো। যে এখন সেই আওয়ামী লীগ 24 সালের নির্বাচন কাউকে করে দিল না। 18 সালে আমি নির্বাচন করতে গেলাম, আমাকে কুপি, আমি হেলিকপ্টারে ঢাকা আসছিল, রাত্রিবেলা ভোট নিয়ে ভোট দিয়ে ফেললো। তো এই যে অপকর্ম করেছে বলে আওয়ামী লীগের প্রতি আমি যেটা বলেছি যে আওয়ামী লীগ 1981 সালে যে শেখ হাসিনা নিষ্পাপ শেখ হাসিনা ফিরে এসেছিল, সিম্পেথি ছিল, যেমন আওয়ামী লীগের নেতার হলো সন্তান বা স্বাধীনতার নেতৃত্বদানকারী দলের পক্ষের বা সভাপতি, এটা তো ছিল তো এটা উত্তরাধিকার ছিল। এখন তো তা না, এখন উনি কোন হিসেবে আসবেন? এখন আওয়ামী লীগের প্রতি কারো সিম্পেথি আছে? কারো সিম্পেথি আছে? জবাব দিতে পারবে?
এত করে খুন হলো, ঘরে বসে খুন হলো, বাচ্চা শিশু ঘরের ভিতরে হেলিকপ্টার গানশিপ থেকে গুলি করা হলো, কই প্রতিহত করলো না? জি, আমি আওয়ামী লীগের ফিরবো আপনার সবচেয়ে কাছে। সমস্যা হচ্ছে কি, আমি বলি যে আওয়ামী লীগের নেতৃত্বে দেশের সামনে যুদ্ধ হয়েছে, অস্বীকার করা যাবে না। আন্দোলন সংগ্রামের ইতিহাস আওয়ামী লীগ, এটা যেমন ঠিক, আওয়ামী লীগ কাপুরুষও নেয়। 1975 সালে 15 আগস্ট, 14 আগস্ট রাত্রিবেলা কি স্লোগান হয়েছিল? নেতা আছে যেখানে, আমরা আছে সেখানে। 15 আগস্ট ওই আর কিছুক্ষণ পরে দেখলাম নেতা পড়ে থাকলো 32 নম্বর 36 ঘন্টা, লাশ পড়ে থাকলো, জি, একজন ধন্যবাদ কাপড় আপনাকে। আমি ফিরবো আপনার কেউ কাছে, প্রতিবাদ করেনি। আমি সর্বপ্রথম প্রতিবাদ করি, আমি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, জহলে ছাত্র ছিলাম, সর্বপ্রথম গলা টিপে ধরেছিলাম যখন এই কথা বলেছিল। তারপর যখন রেডিও খুলে দিল, রেডিও ছিল, আমি বলতে ডালিম বলতে শুরু হয়েছে, শেখ মুজিবকে উৎখাত করা হয়েছে, হত্যা করা হয়েছে। তখন আমার অবস্থা কি, সারাটা দিন আমাকে অত্যাচারিত হতে হয়েছিল। আওয়ামী লীগের এই যে সমস্ত মাস্তান যারা ছিল, আমি বারবার বলতাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দখলে শিবির গিয়ে সব ছাত্রলীগে জয়েন করেছে, হেলমেট মাথায় দিয়ে অত্যাচার নির্যাতন করেছে। শুধু ক্ষমতা যাওয়া লাগে, শুধু বলবে যে আগামী নির্বাচন 2024 সালের নির্বাচন বা 2018 নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারাধীন হবে, ছাত্রীরা ওই দিক দিয়ে পালিয়ে চলে যাবে, কেউ তাড়ানো লাগবে না। তো এই যে অত্যাচার করলে, নির্যাতন করলে, এই দুঃখবোধ ভুলিয়ে দেওয়া শুধু একদিক তো না, অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, দেশটা পঙ্গু করে দিয়েছে, এই দেশ আর কোনোদিন দাঁড়াতে পারবে না। আর তত্ত্বাবধায়ক সরকার যে কাজটা করে গেছে, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র অসম্ভব চুক্তি করে গেছে, এই বাংলাদেশ আর এখন দাঁড়াতে পারবে? আমি এই এই চুক্তি বিষয় নিয়ে বের আপনার কাছে সম্ভব? আসবো এই যেগুলো বিষয়গুলি আপনার ইউনূস সরকার, উনি নির্বাচন দিয়ে গেছেন, নির্বাচন দেওয়ার জন্য কাজ। কেউ কেউ বলে হ্যাঁ উনি একটা নির্বাচন দিয়ে গেছেন, আর নির্বাচন দেওয়া তো তার কাজ, 18 মাস আগাতে ছিল অন্যায়। এখন যে অন্যায়টা করে গেছে, এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করার পর সেখান থেকে বেরিয়ে আসা বহুত কঠিন। এই জন্য সমস্ত দল, বিরোধী দল, সমস্ত দল মত মিলে মানে ঐক্যমত হয়ে এই চুক্তি থেকে বের কিভাবে আসা যায়, কতখানি বের আসা যায়, অনেকে বলছে সেটা যে আমাদের চেষ্টা করতে ডক্টর হবে। মোহাম্মদ ইউনূস এক মানে বাংলাদেশকে এক প্রকার বেচেই দিয়ে গেছে। বেঁচে দিচ্ছে তো, ওই যে পোর্ট বিক্রি করে দিল, দেশটাকে বিক্রি করে দেয় না। এবং এখন অনেকে বলছে যে বদন দাসকে যদি হাত পা বেঁধে তুমি সাঁতরাও, স্রোতের পক্ষে তুমি সাঁতরাও, একদিন আধা সাঁতরাও, তার সাথে কিছু পারবে। আর যদি বলতে উল্টা আসতে, বাংলাদেশ ওই জায়গায় ফেলে যাচ্ছে। আপনি খাদ্য কেন্দ্রে সুগরে চর্বিযুক্ত খাদ্য আপনি টেস্ট করতে পারবেন, খাদ্য খেতে মানে হবে। একটু আপনার কাছে আরেকটা প্রশ্ন আমি রাখতে চাই। অনেকে বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন প্রতিশোধ পরায়ণ ব্যক্তি, তিনি মূলত বাংলাদেশে এসেছে আওয়ামী লীগকে বিনাশ করতেই, তিনি কোনো দেশের উপকার করতে আসেননি। শেখ হাসিনাই একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনতে পেরেছেন, এমন কথাও আমরা শুনতে পারছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনি কি চিনতে না, পেরেছিলেন? এটা আমি কিন্তু ডক্টর ইউনূসের বিরুদ্ধে আগাড়ি ছিলাম। তার কারণ আমি কেন ছিলাম বলেন? আপনাদের দলের লোকজনও কিন্তু বলছে একই আমি কথা। কেন মানে আমি ছিলাম, জানতে চাচ্ছি, তারপরে আপনি কি সেই আমরা একটা ডক্টর মোহাম্মদ পর্যায়ে ইউনূসকে চিনতে পেরেছিলেন? আমাদের দলের পক্ষ থেকে উনি যখন উনি যখন এই নোবেল পেলেন, তখন আমরা তাকে সম্মানিত করেছিলাম। এখন তার নোবেল প্রাপ্তি নিয়ে তো অনেক কথা আসতেছে, এখানে নানান ধরনের 2 নম্বরের পথ এখানে আসতেছে। আর আমি কেন বিরুদ্ধে ছিলাম জানেন? সেটা যে এই দেশে ঘূর্ণিঝড়, বন্যা, মানে প্রাকৃতিক দুর্যোগ কোনো সময় দেখিনি যে আমি ডক্টর ইউনূসের পক্ষ থেকে তাদের সাহায্য নিয়ে দাঁড়িয়েছে, যে কারণে আমি সবসময় বলতাম। তো এখন ব্যাপারটা হলো যে তারপরও এই তাকে সে 1/11/60 পিছনে তার অবদান যে ছিল। আমি ফিরবো আপনার কিন্তু কাছে। পরবর্তী সময়ে নিয়ে আসলো কারা? এখানে তো সালেহ আহমেদ, তো সালাউদ্দিনই তো বাংলাদেশ গভর্নর ছিল, পর উপদেশ ছিল, সেটা হয়ে গেছে। সালাউদ্দিন হয়ে গেছে তো এটা। এখানে নিয়ে আসলো কারা? এই ছাত্ররা, যে কারণে ডক্টর ইউনূস বারবার বলেছেন এরা আমাকে অ্যাপয়েন্ট করেছে, নিয়োগকর্তা। এবং এই নিয়োগকর্তারা দায়ী ওইরকম একজন লোককে নিয়োগ দেওয়ার কারণে। উনি যদি আসতে এই দেশটি চলতো না, নিরপেক্ষ ইন্টারিম কমিটির প্রধানকে পাওয়া যেত না। উনি কি করেছে? ভালো চলতো, অবশ্যই ভালো চলতো। উনি যে নিয়ে আসলেন, সারা পৃথিবী ওনার ওনাকে দেখে মানে মাথা নুয়ে সালাম দেয়। কিন্তু এই 18 মাসে একটা ইনভেস্ট করেছে, একটা ইনভেস্ট হয়েছে আমাদের দেশে। এই যে একটা বিরাট সামিট করলো, আমরা মনে করলাম বাংলাদেশে আর জায়গা পাওয়া যাবে না, এত বেশি ইনভেস্টার আসছে একজনও আসে না। আমাদের সরকার চেষ্টা করতেছে এবং আমি আশা করি যে তারেক রহমান যেভাবে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে, আমাদের সহযোগিতা করে ইনশাল্লাহ দেশটা সামনে এগিয়ে যাবে। এখন যদি শিশুর জন্ম এখনও হাঁটাই বসাই শিখলো না, এখন যদি বলেন আপনি দৌড়ান,
তাহলে কি হবে? যে আমি সময় ঠিক দিতে হবে। এই প্রশ্নটা নিয়ে আমি ফিরবো আপনার কাছে। তার আগে জনাব মুজিবুর রহমান মঞ্জু, আমি আপনার কাছে একটু ফিরতে চাই। যে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি অভিযোগ করে বললেন যে 24কে 71-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতা বিরুদ্ধের শক্তি এবং সেদিনই আওয়ামী লীগ ব্যাক করেছে। এই স্বাধীনতা বিরুদ্ধের শক্তি বলতে তিনি আসলে কাদেরকে বুঝিয়েছেন? প্রথম কথা হচ্ছে যে স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশে, স্বাধীনতা বিরোধী শক্তিকে বাংলাদেশে এই ফুলে ফুলে সুশোভিত করেছে কে? আপনি দেখেন মাহবুব আজিজ ভাই এত সুন্দর সুন্দর কথা বললেন, খুব ভালো ভালো কথা বললেন। উনি নূরজাহানের বিচার চান, কিন্তু ওনাকে যদি এখন বলি যে আমাদের এই রাজাকার আলবদরদেরকে ক্ষমা করার জন্য শেখ মুজিবের বিচার চান কিনা উনি? শেখ মুজিব যে এদেরকে মানে বাংলাদেশে ক্ষমা করে দিয়ে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে তাদেরকে এখানে প্রাসঙ্গিক রাখলেন। আপনি আগে একটু কথা শুনেন, একটু ধৈর্য ধরে কথাটা শুনেন। একটু ধৈর্য আছে তো আপনার? অবশ্যই একটু ধৈর্য রাখেন। জি মুজিবুর রহমান মঞ্জু ভাই, আমি আপনার সব কথা শুনবো। জি, থ্যাংক ইউ। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদেরকে ফুলে ফলে সুশোভিত করেছে আওয়ামী লীগ এবং বিএনপি মিলে। যখন দরকার হয়েছে তাদের সাথে আন্দোলনের সাথী করেছে, যখন দরকার হয়েছে তাদের সাথে একসাথে করে নির্বাচন করেছে, যখন দরকার হয়েছে তাদেরকে নিজস্ব মার্কা শেয়ার করেছে, যখন দরকার হয়েছে তাদেরকে ক্ষমতার ভাগ দিয়েছে, যখন দরকার হয়েছে তাদের গোলাম আজমের বাসায় গিয়ে নির্বাচনের সমর্থনও চেয়েছে। ঠিক আছে, কিন্তু কেউ জামাতকে নিষিদ্ধ করে নাই। মানে ডাকলেই তারা যেত কেন আসলে? আপনি শুনতে থাকেন আগে কিছুক্ষণ। তাহলে কি হয়েছে? জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল ধর্মীয় দল হিসেবে, 71-এর মুক্তিযুদ্ধের ঘাতক দল হিসেবে নিষিদ্ধ করে নাই। এবারেও তা করে নাই, এবারেও করেছিল যে সন্ত্রাসী দল হিসেবে। তাহলে দেখেন এই যে মাহবুব আজিজ ভাইরা এত সুন্দর সুন্দর এত কাব্যিক ভাষায় কথা বলেন, ওনাদের নিরপেক্ষতাটা তখনই প্রশ্নবিদ্ধ হয় যখন ওনারা শেখ মুজিবের আলোচনা আসলে বলেন যে মাত্র 3 বছর সময় পেয়েছেন উনি। 3 বছর সময় পেয়েছেন, 3 বছর সময়ের মধ্যে উনি বাকশাল কায়েম করে ফেললেন। তো এই জায়গাগুলোই তখন আপনি যখন বলবেন, যেমন দেখেন উনি এত সুন্দর মাধুর্যময় কথা বললেন কিন্তু একবারও তদন্তের কথা বললেন না। আমার কথা হচ্ছে আমি নূরজাহানেরও বিচার চাই, আমি আওয়ামী লীগের বিএনপিরও স্বাধীনতা বিরোধীদেরকে মানে প্রশ্রয় দেওয়ার জন্য, আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশে তাদেরকে নিয়ে রাজনীতি করার জন্য আমি বিচার চাই। আমি যখন বিচার চাইবো এই ন্যায়সঙ্গতভাবে চাইবো, আমি কোনো পক্ষপাতমূলকভাবে নেব না। উনি নূরজাহানের বিচার চান, কিন্তু শেখ হাসিনা যে 3টা নির্বাচন আমাদেরকে বাতিল করে দিয়েছেন, আমাদেরকে ভোট দিতে দেন নাই, সে আওয়ামী লীগকে উনি আবার নির্বাচন করতে দিতে চান। এই হলো মুখোশ এবং মুখোশের অন্তরাল। এই জন্য আমি বলছি কি, আপনি দেখেন প্রথম কথা হচ্ছে মানে নূরজাহান বেগম এবং শেখ মুজিবুর দুজনের কি একরকম অপরাধ? না, আমি নূরজাহানের কথা বলেছি যে উনি এই নূরজাহানের 18 মাস আগের টিকার জন্য উনি নূরজাহানের জবাব দিতে চান। এখন যদি বলি নূরজাহানকে আমরা যদি আবার স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দিই, উনি কি সমর্থন করবেন? কিন্তু উনি আওয়ামী লীগকে নির্বাচনে আনার কথা বলছেন, যে আওয়ামী লীগ কিন্তু 3টা নির্বাচন আমাদের করতে দেন, আমাদের ভোটাধিকার হরণ করেছে। উনি বলছেন আওয়ামী লীগকে মজলুম বানানো হচ্ছে। আওয়ামী লীগকে মজলুম কে বানিয়েছে? আপনি মেরে কেটে একটা লাশের রাজ্য কায়েম করেছেন, হেলিকপ্টার থেকে গুলি করে লোক মারবেন, আপনি মজলুম হবেন না? আমরা তো তখন বলেছিলাম যে আপনি এটা করলে আপনি এই দেশে মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হবেন, আপনি পালিয়ে যাবেন। উনি বলছেন আমি পালাবো না। পালিয়েছেন তো। আপনি দেখেন এই যে জুলাই স্বাধীনতা বিরোধীদের হাতে কে দিয়েছে? শেখ হাসিনা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে রাজাকারের নাতিপুতি বলে ডাক দিয়েছে, তখনই তো এই ছেলে মেয়েরা, আমাদের কাছে তো সেদিন খারাপ লেগেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ওই স্লোগান শুনতে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এটা কে দিয়েছে? এর আগের বার মতিয়া চৌধুরীও 18 সালের আন্দোলনে ওদেরকে বলেছিল এরা সব রাজাকারের বাচ্চারা। কথা হচ্ছে আপনারা মুক্তিযুদ্ধের নাম করে আপনারা একটা ত্রাসের রাজত্ব, সন্ত্রাসের রাজত্ব কায়েম করবেন। মুক্তিযুদ্ধকে যদি বাংলাদেশে কেউ ক্ষতিগ্রস্ত করে থাকে, মুক্তিযুদ্ধকে যদি কেউ বাংলাদেশে বারবার অপদস্থ অন্যায় করে থাকে, সেটা আওয়ামী লীগ করেছে বাংলাদেশে। প্রত্যেক পাতায় পাতায় আপনি খুঁজে পাবেন বাংলাদেশে হিন্দুদের সম্পত্তি গ্রাস করেছে। যদি আপনি তদন্তে যান, এই জন্য কখনো মাহবুব আজিজ ভাইরা তদন্তের কথা বলবেন না, কখনো এটার ব্যাপারে একটা কমিশন করার কথা বলবেন না। বাংলাদেশে হিন্দুদের নির্যাতন এবং যে সমস্ত মাদ্রাসায় বলাৎকারের কথা বলা হচ্ছে, সবগুলো তদন্ত করা দরকার, সবগুলোর বিচারে আনা দরকার। আপনারা বিচারে যাবেন না, তদন্তে যাবেন না, শুধুমাত্র আঙ্গুল তুলবেন। দেখেছি যে তদন্ত হলে সে প্রতিবেদনটা ভাই, ক্ষমতায় কে ছিল বাংলাদেশে? ক্ষমতা কি স্বাধীনতা বিরোধীরা ছিল 75-এর বা 71-এর পর থেকে?
তাহলে মাদ্রাসায় বলাৎকার হলে বিচার করেন না কেন? মা আপনার যেখানে সর্বশেষে আজকে যে আসিয়ার ধর্ষণের না না কথা আপনি যদি বলি, তখন আপনি তো দেখেন ডক্টর মোহাম্মদ আপনি ইউনূস দেখেন এই যে হাবিব ভাই ক্ষমতায় এতগুলো ছিলেন, কথা তার বললেন, বিচার কিন্তু আমরা হাবিব এখনো ভাই পাইনি। এতগুলো কথা বললেন, মাজারে হামলা হচ্ছে, তো মাজারে হামলা ধরেন না কেন? আপনারই তো ক্ষমতা, আপনারই তো পুলিশ, আপনি তো সব ইউনিভার্সিটির ভিসি বদলে ফেলতে পারেন এক কাগজ দিয়ে, আপনি তো সব জায়গায় সরাই ফেলতে পারেন, এত ক্ষমতা আপনার, ধরেন না কেন? কারা করছে, অন্যায় করছে ধরেন, ধরে প্রমাণ করে দেন যে এরা এরা করছে, সেটা তো ধরেন না। ছাত্র দলের ছেলেরা যখন টেলিফোনে যখন কি হয়, ওই যে দেখেন না টেলিফোন কথা ফাঁস হয়েছে যে নেতা যাবেন তার জন্য 17-18 বছরের 14 বছরের মেয়ে জোগাড় করতে হবে, কই তখন তো তাকে পুলিশ ধরে না। যখন আপনার চাঁদাবাজের জন্য গ্রেফতার হয় তখন তো ধরেন না। এই কথাগুলো আমাদের কেন বলতে হয়? কেন বলতে হয় যে আপনারা ভাই আবেগ আর কবে সুস্থ হবেন? এত কিছুর পরও ক্ষমতা পেয়েছেন, ক্ষমতাটাকে সুন্দরভাবে একটা ন্যায়সঙ্গতভাবে করেন। আপনারা অনেক নির্যাতনের শিকার হয়েছেন, যারাই মজলুম থাকেন তারাই আবার জালেম হন। এই প্রসেস তো বন্ধ করতে হবে বাংলাদেশে। এই প্রসেসে আওয়ামী লীগও হেঁটেছে, আওয়ামী লীগ 2 বার মজলুম হয়েছে, 75-এর পরে একবার হয়েছে, আজকে আবার সে মজলুম হয়েছে। আমি তো স্বীকার করি সে মজলুম হয়েছে। কেন মজলুম হয়েছে? আপনি জুলুম করেছেন বলেই আজকে আপনাকে মজলুম হতে হচ্ছে। ধন্যবাদ। আমি জনাব মাহবুব আজিজ, আমি আপনার কাছে ফেরার আগে আমি একটু হাবিবুর রহমান হাবিব ভাই আপনার কাছে একটু জানতে চাই ছোট করে, যে নেতা গেলে কেন 14-15 বছরের মেয়ে জোগাড় করে রাখতে হবে, কেন রাখতে হবে? এই কথাটা কাকে উদ্দেশ্য করে, কোন নেতার উদ্দেশ্য করে তার কোনো প্রমাণ আছে? যেটা মুজিবুর রহমান উনি বলতে পারেন যে কোন নেতার জন্য, বলুক। হ্যাঁ, এটা তো বহিষ্কার করেছে তো। কোন নেতার জন্য? এই যে আমি আপনাকে বলতেছি, কোন নেতা যাবে তার জন্য সেটা বলেন। ভাই এটা তো বের করার দায়িত্ব আপনার, কারণ আপনি তো বহিষ্কার করছেন তাকে। না না, বহিষ্কার আমি তার কথার কারণ কোন নেতার জন্য, তো সেটা তাকে জিজ্ঞেস করেন আপনি। অসম্ভব কথা। এটা যেটা বলে থাকে যে কোনো মিন করে থাকেন, এটা ঠিক না। এটা একটা এত বড় একটা কথা কোনো বলবেন না, আমরা হিসাব করে জেনে বুঝে বলতে হবে তো। আর যেটা বলতে মাদার ভাঙাটার কথা, আমরা অবশ্যই বিচার করব। এই ব্যাপারে আমাদের একটু ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আর বিএনপি চাঁদাবাজের জন্য, বিএনপি যখন বিরোধী দল ছিল, যারা বাড়িতে শুইতে পারে না, ছেলে মেয়ে বউ বাচ্চার মুখ দেখে নাই, তাদেরও বহিষ্কার করেছে সেই সময় হাজারে হাজার। আর এখন তো ক্ষমতায়, অবশ্যই আমার ওখানে এক সন্ত্রাসী আমার নির্বাচন বিরোধী 4 ভাগে বহিষ্কার করেছে, এই অশ্লীল ধরা পড়ছে। এরকম সব জায়গাতেই বিএনপি যারাই করুক না কেন, যেই চাঁদাবাজি করুক, যেই অত্যাচার করুক, যেই সন্ত্রাস করুক না, কেউ রক্ষা পাবে না। আপনারা স্বাধীনতা বিরোধীদেরকে নিষিদ্ধ করবেন কিনা সেটা বলেন। এতক্ষণ তো অনেক কথা বলেন, বলেন। স্বাধীনতা আমি তো দাবি উঠাবো, দাবি উঠেছে কতবার। আপনার কথা বলছি না, আপনার দলের কথা বলছি। দলে তো বাধ্য হবে। যে আমি ফিরবো আপনার কাছে, তার আগে জনাব মাহবুব আজিজ একটু আপনার কাছে ফিরতে চাই। বিরোধী পক্ষ থেকে বলা হচ্ছে যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর বিবেক জাগ্রত কবে হবে এমন প্রশ্ন কিন্তু বলা হচ্ছে। কিন্তু আমরা দেখেছি যে সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী কখনো অর্থমন্ত্রীর পক্ষ নিয়ে কথা বলছেন, কখনো প্রধানমন্ত্রীর হয়ে কথা বলছেন, কিন্তু তার যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি তার কোনো ভ্রুক্ষেপ নেই। এই কারণে কি দেশে যে আইন শৃঙ্খলা বা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং নৃশংস হত্যাকাণ্ডের বেড়ে গেছে কিনা, কি মনে হচ্ছে আপনার কাছে? আচ্ছা, এই প্রসঙ্গে আসবার আগে যেটা নিয়ে অনেক কথা হলো, এখন আমার ভাষায় তো আমি কথা বলবো, এবং প্রত্যেকটা মানুষ তার নিজস্ব শিক্ষা, নিজস্ব যে অভিজ্ঞতা, সেই আলোকেই কথা বলে। কারণ সেটা যদি আমাদের অপরাধ হয়ে থাকে তো আসলে কিছু বলার নাই, এবং যার যার শিক্ষা অনুযায়ী সে কথা বলবে। এখন মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাওয়া হলো কিনা এই প্রশ্নটি যদি করলে বলা হয় মাহবুব ভাইরা খুব ভালো ভালো কথা বলেন, কিন্তু ওনারা কোনো দালিলিক প্রমাণ দিতে পারেন না বা ওনারা কোনো বিচার চান। আপনি দেখুন, উনি বললেন, মঞ্জু ভাই বললেন যে আমি কখনো বঙ্গবন্ধুর বিচার চাচ্ছি কিনা। কেন? বঙ্গবন্ধুর অপরাধ কি? 1 নম্বর অপরাধ, উনি পাকিস্তান ভেঙেছেন, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, এটার জন্য আসলে আমার পক্ষে বিচার চাওয়া সম্ভব না। আসুন তারপরের প্রসঙ্গটাতে, যে আমি আপনার সঙ্গে কোনো কথা বলি নাই ভাই, আমি কথা বলি নাই আপনার সঙ্গে, আপনি শোনেন, আপনার সামনে আপনি কথা বলবেন। বঙ্গবন্ধুর কাজ নিয়েই তো আসলে বিচারের ব্যাপারটা। সবচেয়ে বড় অপরাধ তো তাই, যে পাকিস্তান ভাঙার যে ব্যাপারটা, যে সাম্প্রদায়িক রাজনীতির সবচেয়ে, তাদের চোখে সবচেয়ে বড় অপরাধ কি? এই জন্যই তো 15ই আগস্ট নিয়ে তারা বলে যে এটার কোনো বিচার হবে না। আপনি দেখুন, বলছে যে 3 বছর সময়ের যে কথাটি আমি বলেছে বাকশাল কায়েম করলো। বাকশাল কায়েম
করাটা নিয়ে এটা কি কারণে করেছেন না করেছেন, এটা একটা রাজনৈতিক দর্শন, এবং এই বাকশাল করার মাধ্যমে কিন্তু লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলেছেন নাকি, এটা বললেই হলো? তখন কোনো গণমাধ্যম ছিল না, কোনো পত্রিকা বের হয়নি, কয়টা মৃত্যুর খবর তারা দিতে পারবেন পত্রিকায়? ওই এক সিরাজ শিকদার, সেই সিরাজ শিকদারের কথা কি বলা হয়েছে, লাল ঘোড়া দাবড়াইয়ে দেবো। সেই লাল ঘোড়া দাবড়াইয়ে দেওয়ার আগে বঙ্গবন্ধু কি বলেছিলেন, পরে কি বলেছিলেন, ওটা কিন্তু আর বলে না। এক সিরাজ শিকদার বলে, আর একটা জাল পড়া ছবি, এই দুটো ছাড়া আর কোন, আর একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নির্বাচনে 73-এর ঘটনা, 7 হত্যা আছে, এই প্রত্যেকটা কি বঙ্গবন্ধু করেছেন নাকি? এই রাজনৈতিক হত্যা বাংলাদেশে গত 54 বছরে কোন সময় হয়নি? তাহলে তো সকল প্রেসিডেন্টকেই আপনার বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আপনি বঙ্গবন্ধুর যেমন বাকশাল, জিয়াউর রহমানের তেমন 19 দফা, এরশাদ সাহেবের তেমন 20 দফা না 18 দফা, আপনার তারপরে প্রত্যেকেই তার নানা, আমাকে একটু বলতে দিবেন ভাই, প্রশ্নটা পরে করেন। এবং এই যে যার যার রাজনৈতিক দর্শন নিয়ে সে কাজ করেছে, এবং তার জন্য তাকে খুন করে ফেলতে হবে কেন? তার জন্য তাকে আপনি কি বিচার করে বসাতে হবে কেন? এটা রাজনৈতিক দর্শন। আপনি যদি রাতের বেলা ভোট করেন, আপনি যদি আমিরামি নির্বাচন করেন, তার জন্য দুই ভাই বললেন যে কেন তাহলে আওয়ামী লীগকে কেন আপনি নির্বাচনে আনবেন? ভাই, আওয়ামী লীগ যা যা করেছেন আপনারাও তা করবেন নাকি? এই জন্য 24-এর গণঅভ্যুত্থান হয়েছে। আওয়ামী লীগ যেটা করেছেন, আমি তো প্রথমেই বললাম এটা খুব ভুল করেছে, এবং সেই জন্য এখন শেখ হাসিনার এই হঠাৎ করে দেশে প্রত্যাবর্তনের কথাটা আমার কাছে অপ্রাসঙ্গিক বলে মনে হয়। তারপরেও আমি বলি, ভুল করবার পরেও, এখানে ভুল করবার পরে মানে ব্যাপারটা সেরকম যে আমি একটা ভুল করেছি, আমাকে আপনি পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করবেন কোন যুক্তিতে? আপনি কোনোভাবেই আমাকে আমার ভুলের কারণে, আমার অন্যায়ের কারণে আপনি জেল দিতে পারেন, জরিমানা দিতে পারেন, আমি আপনাকে ফাঁসির আদেশ দিতে পারেন, তারপরে আমার পিতার যেই সম্পত্তি সেখান থেকে আমাকে বঞ্চিত করতে পারবেন না। ঠিক একইভাবে আওয়ামী লীগকে তার অধিকার থেকে আপনি বঞ্চিত করতে পারেন না। আপনার ব্যাপারে সে খারাপ কাজ করেছে, সেটার জন্য সে তার প্রাপ্য, সেটা তার মানুষ তাকে দেবে, এবং সেটার জন্য আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া মানে কিন্তু আমি বলছি না আওয়ামী লীগের পক্ষে আমি ভোট দিতে যাচ্ছি। আমি বলছি আপনি একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরির ক্ষেত্রে আপনার আকাঙ্ক্ষাটা প্রকাশ করুন, যেখানে সবাই অংশগ্রহণ করতে পারবে, চোর ডাকাত গুন্ডা খুনি সবার মানবাধিকার থাকবে এবং আইনের শাসন থাকবে, যার যার অপরাধের জন্য আইন প্রয়োগ করা হবে। এখানে তো আইনের কোনো প্রয়োগ দেখছি না। এই যে মাদ্রাসায় যে আপনারা বললেন যে মাদ্রাসায় এই সব হয় আপনার ধর্ষণ এবং ইত্যাদি বলাৎকার, এগুলো আমরা কখনো বিচার চেয়েছি কিনা? ভাই, বিচার তো সাম্প্রদায়িক দল চায় না। তারা তো বললেই প্রথমে বলে যে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলছে, এরা নাস্তিক। এই কথা বললেই তো বলা হয় যে তারা দেশে এই করে সেই করে। আপনি এতবার যে আবরার হত্যা নিয়ে কথা হয়, আবরারের নামে বঙ্গবন্ধুর এভিনিউর নামকরণ করা হয়ে গেছে, এটা খুব যুক্তিসঙ্গত যে আবরার হত্যাটা খুবই একটা খারাপ একটা নিদর্শন, কিন্তু সেটা তো বিচার হয়েছে। 20 জন ছাত্রলীগের কর্মী ফাঁসির আদেশে দণ্ডিত হয়েছেন, কিন্তু হুমায়ুন আজাদকে যেভাবে কুপালো হলো, 13 জন ব্লগারকে যেভাবে কুপানো হলো, একটা বার কথা বলা হয় অভিজিৎকে যেভাবে মারা হলো 26শে ফেব্রুয়ারি 2016 সালে, হয় কোনো কথা? হয় না, কারণ মুক্ত চিন্তার প্রতি আঘাত যেন করাই যাবে। তো আপনি কার বিরুদ্ধে আঘাত করবেন? আপনি ধর্মীয় বিশ্বাসের জন্য যেমন আঘাত করা যাবে না, আপনাকে পুরাই ফেলা হয়েছে দীপচন্দ্র দাসকে হিন্দু বলে, আপনি সেরকম মুক্ত চিন্তার ব্যাপারে আঘাত করেন। আবার মুসলমান বা হিন্দু যে ধর্মপরায়ণ, তাকেও আপনি আঘাত করতে পারবেন না, তাকেও আপনি কোনো রকম বাজে কথা বলতে পারবেন না। এটাই তো অন্তর্ভুক্তিমূলক সমাজের আকাঙ্ক্ষা। আপনি দেখুন, এই যে বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা আমাদের এখানে জারি আছে, জাতীয় সঙ্গীত গাওয়া হয় না এরকম অনেক বিদ্যালয় আছে, সেগুলা নিয়ে কি কোনো অ্যাড্রেস করা হচ্ছে? আপনি কারা করবে? বিরোধী দলরাই তো চায় না যে জাতীয় সঙ্গীত গাওয়া হোক, তারা তো দাঁড়ায় নাই জাতীয় সংসদে যখন জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে। তাহলে তাদের হাতে যখন দেশ পড়েছে, সেই দেশে কি আর তাদের জাতীয় সঙ্গীত? পাকসার জমিন সাদবাত, সেই গান তারা গাইলে আহ্লাদের সাথে গাবে, তারা আমার সোনার বাংলা তো গায় না। এই কারণে তারা জাতীয় সঙ্গীত দিয়ে কথা হয় না। তাদের আমলে এই অন্তর্বর্তীকালীন সরকার ছিল জামাত এনসিপির সরকার, তাদের আমলে সঙ্গীত শিক্ষক নিয়োগ বন্ধ হয়ে যায়, তাদের আমলে এই সমস্ত ভাস্কর্য মাজার ভাঙা বলেন যে বিচার করবে। ভাই, গণমাধ্যমে আপনাদের লোকজন মাইকে আজান দিয়ে ঘোষণা দিয়ে ভাঙতে যাচ্ছে, তখন আপনারা কথা বলেন না, আপনারা কোনো ব্যাপারে কোনো রকম কথা বলেন না, আপনারা খালি যান জুলাই সনদ। কেন? কারণ পিআর পদ্ধতিতে আপনারা আনুপাতিক হারে উচ্চ কক্ষে বসতে চান, বসে যাবতীয় আইন কানুনে ঘুঁটা দিয়ে দেশ থেকে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র উঠিয়ে দিতে চান। মুক্তিযুদ্ধ মানে কি? আপনারা বলতেছেন যে বঙ্গবন্ধু তাদেরকে মাফ করলো কেন? কারণ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের নেতা ছিলেন,
তিনি সবাইকে নিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি করতে চেয়েছিলেন। এই মাফ করার পরে যে তাদের ভেতর থেকে ওই রক্ত, বাকি রক্ত যাবে না, এটা তো আর বঙ্গবন্ধু জানতেন না। তারা তো আর জানতেন না, তিনি তো জানতেন না যে 1200 শহীদের বাড়িতে জামাতের আমির সাহেব যাবেন 2 লক্ষ টাকা করে নিয়ে। কত শত কোটি টাকা এই দলটির আছে, এটা তো জামাতের আমির সাহেবরাই বলতেছেন যে আমি 1200 শহীদের বাড়িতে, জুলাই শহীদের বাড়িতে গেছি। আপনি দেখুন যে পরিস্থিতিটা কি। তারা এই গত 54 বছরে কোনো প্রগতিশীল আন্দোলনে এই জামাতকে আপনি পাবেন না। কোনো নারী অবমাননার বিরুদ্ধে তারা দাঁড়ায়নি। ভাই একটু প্রসঙ্গটা শেষ করি। এই কোনো আন্দোলনের বিরুদ্ধে যারা দাঁড়ায় না, তারা কখনো আওয়ামী লীগের কাঁধে চড়েছে, কখনো বিএনপির কাঁধে চড়েছে। আওয়ামী লীগ বা বিএনপি কেউই জামাতের নেতৃত্বে পেছনে থাকেনি। এইখানেই ভুল করছেন মঞ্জু ভাই, যে আওয়ামী লীগ এবং বিএনপি নাকি জামাতকে ব্যবহার করে। জামাত তো পিছনে পিছনে গেছে, তার স্বার্থে গেছে, এবং গিয়ে কখনো এর মধুটা, ওর কলাটা খেয়ে পুষ্ট হয়ে এখন বিরোধী দলে গিয়ে বসে গেছে, এবং প্রায় তারা জিতেই গিয়েছিল, এমন একটা হাইপ তুলেছিল। এবং যেই কারণে আমরা বলতে চাচ্ছি যে অন্তর্ভুক্তমূলক সমাজের আকাঙ্ক্ষা যদি বাস্তবায়িত না হয়, তাহলে এই সাম্প্রদায়িক শক্তি আরো বড় আকারে ধারণ করবে, যেটা আমাদের আগামী দিনের বাংলাদেশের চেহারাটাকেই পরিবর্তন করে দিতে পারে। একটু জানতে চাই যে স্বরাষ্ট্রমন্ত্রীর আসলে বিবেক জাগ্রত হবে কবে? আচ্ছা দেখুন, স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন তিনি একজন লেখাপড়া জানো, অত্যন্ত বিদ্বান একজন মানুষ। তিনি বা একজন স্পোকসম্যান হিসেবে কথা বলছেন। এখন একজন মানুষ কথা বলতে পারে, এটা কি তার অযোগ্যতা নাকি? ভাইদের মতো বলবো উনি কাব্যিক ভাষায় সব বিষয়ে কথা বলছেন। তার তো একটা দায়িত্ব রয়েছে, তার একটা মন্ত্রণালয় রয়েছে, তার এই মন্ত্রণালয়ের কিন্তু যদি বলা হয় যে অদক্ষতার কারণে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে। এই অভিযোগ নৃশংসতা আসলে কেন? আপনি শুনুন, এই যে অভিযোগটা আপনারা করলেন, এই অভিযোগটা অনেকটা ওই বঙ্গবন্ধুর ওই 3 বছরের সময়ের অভিযোগের মতো, যে একেবারে হাজার হাজার জাসদ কর্মী মারা গেছে। এখন যে মৃত্যুগুলো হচ্ছে, হ্যাঁ খুবই দুঃখজনক এবং যথেষ্ট আইন শৃঙ্খলা উদ্বেগজনক, কিন্তু গত 30 বছরের বিবেচনায় খুব বেশি কি? একইভাবেই তো আমরা দেখতে পাচ্ছি। কারণটা কি? কারণ আমাদের সামাজিক যে সংস্কারের জায়গাগুলো নষ্ট হয়ে গেছে। আমরা পারস্পরিক সহমর্মিতা রাখছি না। আপনি দেখুন, কারিনা কায়সার নামে আমাদের একটি বাচ্চা মেয়ে মারা গেল, কায়সার হামিদ সাহেবের মেয়ে। সেই মেয়ে মারা যাবার পরে তাকে বলা হলো লাল বদর, কারণ সে 24-এর গণ অভ্যুত্থানের পক্ষে ছিল। থাকলেই কি একজন আমার মতের সাথে মিলবে না তাই বলে আমি তার মৃত্যুতে উল্লাস প্রকাশ করব? আপনি কারিনা কায়সারের মৃত্যুতে যেমন উল্লাস প্রকাশ করেছে, আওয়ামী লীগের মতিয়া চৌধুরীর মৃত্যুতে অনেকে উল্লাস। সে একজন প্রবীণ নেত্রী, বাংলাদেশের মুক্তিযুদ্ধে যার গৌরবজনক ভূমিকা আছে, তার মৃত্যুতে অনেক উল্লাস প্রকাশ করে। আর আপনারা দেখেছেন গণভবনে যে উল্লাসের নামে যা হয়েছে। কাজেই এই সব কিছুই আপনার রাজনৈতিক সহিষ্ণুতার একটা মাত্রা থাকতে হবে। সেটা কিন্তু হঠাৎ করে আসে না। আপনার সমাজটা যখন ভেঙে পড়ে যাচ্ছে, সমাজে একটা মূল্যবোধের চর্চা থাকে। সমাজের প্রথম মূল্যবোধের চর্চাটা হচ্ছে অসাম্প্রদায়িক চর্চা, যা আমরা গিভেন। আমি পারিবারিকভাবে মুসলিম এবং পুরুষ, এটা আমি একটিও ঠিক করিনি নিজে নিজে। এখন আমি যদি মুসলিম এবং পুরুষ হিসেবে বলি সমাজে সব অধিকার আমার, নারী তুমি ঘরের ভেতরে থাকো, তুমি পর্দা করো, ইত্যাদি করো, এবং তুমি একটু জানতে চাই, আপনি মিরপুরে ধর্ষিত শিশুর বাবার একটি বক্তব্য নিশ্চয় শুনেছেন। তিনি বলেছেন যে 15 দিন পর তার শিশুর হত্যার কথা আসলে সবাই ভুলে যাবেন। মানে এটা কি মানে আইন শৃঙ্খলা বাহিনী এবং দেশের বিচার ব্যবস্থার প্রতি তার একটা অনাস্থা থেকেই কি তিনি? আচ্ছা ভাই, আমি আগে যে প্রসঙ্গটা তো খামাখা বলছিলাম না, একটু শেষ করি। ওই প্রসঙ্গটার মধ্যে এটা আছে যে আমরা গিভেন বলতে কি বুঝি। গিভেন অর্থাৎ যেটা আমরা পিতামাতা কিংবা আমাদের সৃষ্টিকর্তার সাথে আলাপ আলোচনা করে নির্দিষ্ট করি না, এটা পাই, প্রাকৃতিকভাবে পাই। সেভাবে আমি মুসলিম, সেভাবেই আমি পুরুষ। তো আমাদের যে এই মানসিকতাটা কিভাবে তৈরি হয়, সেগুলো কিন্তু গিভেন না, সেগুলো টেকেন। আমি কি পড়াশোনা করব, আমি কিভাবে কথা বলবো, আমি আরেকজনকে কতখানি সহ্য করব, এগুলো ধীরে ধীরে তৈরি হয়। আমাদের সমাজ থেকে কেন টলারেন্স বা সহিষ্ণুতা নষ্ট হয়ে যাচ্ছে, কি কারণে এরকম শিশুদের উপরে নির্যাতন হচ্ছে, এগুলো কিন্তু হঠাৎ করে এইভাবে হচ্ছে না। চারপাশের বিচার হবে না। একটি মিনিট সময় দেন। সেটা হচ্ছে যে এই যে আগ্রাসী মনোভাবটা, এই আগ্রাসী মনোভাব বিভিন্নভাবে দেখা যাচ্ছে। আপনি বিরুদ্ধ রাজনৈতিক মত,
আপনাকে কেটে ফেলতে হবে, সমাজ থেকে বের করে ফেলতে হবে। এখনই আপনি দোসর, আপনি আওয়ামী দোসর, আপনি ভারতীয় দোসর। আপনি ভারতীয় দোসর বলতে বলতে ফেনা তুলে ফেলবেন 2 বছর, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তির সঙ্গে তখন বলবেন এটা খুবই দরকার আছে। অর্থাৎ আপনি অন্তর্বর্তীকালীন সরকারের সবকিছু সহি করবেন। এই যে আপনার দৃষ্টি কানা হয়ে যাচ্ছে, এই কানা দৃষ্টির কারণেই আসলে সামাজিক বিভিন্ন বিপর্যয় ঘটছে। এই ভদ্রলোক যিনি রামিসার বাবা, তিনি ঠিকই বলেছেন 15 দিন পরে তো আরেকটা ঘটনা ঘটে। কারণ আমাদের মতো একটা দেশে, তৃতীয় বিশ্বের দেশে, মানুষ যেখানে রাষ্ট্র নাগরিকের পাশে দাঁড়ায় না, নাগরিক রাষ্ট্রকে খুঁজতে যায়, আমার রাষ্ট্র কোথায়, আমার রাষ্ট্র কোথায়, সেটা যখন পায় না তখন এই নানান রকম ঘটনা ঘটে। 24-এর গণ অভ্যুত্থানের মূল স্লোগান কি ছিল? বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এটা তো নাহিদ ইসলামী স্লোগান দিয়েছিলেন। আমরা 18 মাসে বৈষম্য নিয়ে কোনো কথা শুনেছি? এখন আমরা সংসদে বৈষম্য নিয়ে কোনো কথা শুনি? বরং শুনি গাড়ি লাগবে, কক্ষ লাগবে, বাড়ি লাগবে ইত্যাদি। আবার নানান রকম ভাবে বলা হয় স্কুল কলেজে তুলে দিতে হবে। কারা স্কুল কলেজ তুলে দিতে চায়? কারণ তারা যায় এটাকে একটা জঙ্গলে পরিণত করতে। কারণ আমাদের লেখাপড়ার দরকার নাই, আমাদের ভাষার দরকার নাই, আমাদের প্রমিত বাংলার দরকার নাই, আমাদের সহিষ্ণুতার দরকার নাই, আমাদের আদব কায়দার দরকার নাই। আমরা ছোটদেরকে ছোট হিসেবে দেখবো না, বড়দেরকে বড় হিসেবে দেখবো না। এইটাই সামাজিক বিপর্যয়। এই সামাজিক বিপর্যয়কে অ্যাড্রেস করতে হবে সরকারকেই, কারণ বিরোধী দল অ্যাড্রেস করবে না। যে বিরোধী দল আছে তারা সামাজিক এই সংস্কার বোঝেই না। ধন্যবাদ জনাব মুজিবুর রহমান মঞ্জু। আমি আপনার কাছে একটু ফিরতে চাই। মানে দেশের এই যে রামিসার বাবা, তিনি বলেছেন যে তার মেয়ের হত্যার বিচার তিনি চান না, কারণ বিচার যে হবে না এটা নিশ্চয়ই তিনিও বুঝে গেছেন। মানে বিচারহীনতার যে অনাস্থা তার ভিতরে তৈরি হয়েছে, এবং তিনি বলছেন যে 15 দিন পর তার মেয়ের হত্যার কথা সবাই ভুলে যাবে এবং নতুন আরেকটি ঘটনা তৈরি হবে। মানে এর জন্য আসলে দায় কারা, যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি? আমাদের রাষ্ট্র কাঠামোতে আমরা বদলাতে পারি নাই, সুতরাং যে কাঠামোর উপর রাষ্ট্র দাঁড়িয়ে আছে সেই রাষ্ট্র কাঠামো উনি একদম বাস্তব কথাটাই বলেছেন, এবং এই কথাটা আপনি দেখবেন যে কালকে সবাইকে স্পর্শ করেছে কথাটা। এখন আমাদের এই রাষ্ট্র কাঠামো বদলাতে পারছি না কেন? আমরা কেন আজকে আওয়ামী লীগ চলে গেলে কালকে বিএনপি আসে, বিএনপি আসলে আবার আওয়ামী লীগ আসে, কেন এই একই আবর্তে আমরা ঘুরপাক খাচ্ছি? আপনি দেখেন যে কথাটা মাহবুব আজিজ ভাই বলেছেন, মাহবুব আজিজ ভাইকে আরও বলতে দিলে ভালো হতো, কারণ আমি দেখছি যে ওনার কথার মধ্যে প্রচুর এলিমেন্টস পাওয়া যাচ্ছে। দেখেন, শেখ মুজিবকে পাকিস্তান ভাঙার অপরাধে কেউ দায়ী করে নাই। আমি একটু মানে আমার প্রশ্নের উত্তর একটু চাচ্ছি। বলেছি তো আমি আপনাকে, ওই ভদ্রলোকের যে কথা বলেছেন ইজ কারেক্ট। তাহলে আমি একটু জানতে চাই আপনার কাছে, যে দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সে দেশে আসলে ধর্ষণ না কমে আরো বাড়ছে কেন? আমরা আসিয়ার বিচার কিন্তু এখনো পাইনি। না, আপনি বিচার পাবেন কিভাবে? প্রশ্ন তো কেন হচ্ছে যে পাবো না আসলে? বিচার পাবেন না এই জন্য যে আপনি দেখবেন অনেকগুলো ঘটনা যখন ঘটে, অনেকগুলো বিষয় যখন ঘটে, দেখবেন যে আপনি চাঁদাবাজির বিচার পাচ্ছেন না, আপনি ধর্ষণের বিচার পাচ্ছেন না। এখানে প্রত্যেকটা বিষয়ে আমি কাকে দায়ী করব? ধরেন এই যে রামিসা মেয়েটাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এখানে আপনি কাকে দায়ী করবেন বলেন? আপনি কাকে দায়ী করবেন? না, আমি তো আপনাকে প্রশ্ন করতেছি। আপনি হয় বলেন যে আমি দিব না উত্তর, তাইলে আমাকে প্রশ্ন আমি করবেন। আপনার কাছ থেকে যদি জানতে চাই। আচ্ছা, আমার কাছে জানতে চাইলে আমি বলবো যে আমি যখন রাষ্ট্রকে দায়ী করি, রাষ্ট্রের কাছে বিচার চাই, তার মানে আমি রাষ্ট্রকে দায়ী করব। ঠিক আছে? এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কার? সরকারের। ঠিক আছে? যেমন দেখেন, রামিসার হত্যা হয়েছে, এত বড় নৃশংস ঘটনা, এখন পর্যন্ত প্রধানমন্ত্রীকে বা স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখা যায় নাই যে উনি রামিসার ফ্যামিলিতে গিয়েছেন। এখন গেলে কি হবে? গেলে যেটা হবে, জনগণ একটা আস্থা পাবে, জনগণ একটা বুঝবে। যেমন এবারের ঘটনায় খুব ভালো দিক যেটা হচ্ছে 6 ঘন্টার মধ্যে রামিসার হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে। এটা কিন্তু একটা আশা তৈরি করবে মানুষের মধ্যে। কিন্তু এর আগে অনেকগুলো ঘটনায় আমরা দেখব, আমরা তো দেখেছি যে অনেক ঘটনার অপরাধী, যারা মূল অপরাধী, তাদের তো গ্রেফতার করা হয়েছে। এটাই কি মানে সবচেয়ে বড় সফলতা? ভাইরে, আপনি তো সহজ জিনিস বুঝছেন না। আমরা তো সেটাই চেয়েছিলাম যে আমাদের বিচার ব্যবস্থা যে ত্রুটি, আপনি বিচার ব্যবস্থাকে যদি না বদলান, আমাদের বিচার ব্যবস্থা সিস্টেম কি? এখন ধরেন ওই ভদ্রলোক আজকে সে স্বীকার করলো 164-এ যে আমি রামিসাকে ধর্ষণ করেছি, হত্যা করেছি। কালকে যখন ট্রায়ালে যাবে সে অস্বীকার করলো। ঠিক আছে? এই যে বিচার ব্যবস্থা, এই যে পদ্ধতি, এই যে ত্রুটিপূর্ণ অবস্থা, একটা ডেট পরে 1 মাস পর পর, এই জায়গাগুলো তো আমরা সংশোধন করতে চেয়েছিলাম। এবং এগুলো কেন হয়? বিচার ব্যবস্থায় ঘুষ, দুর্নীতি, দলীয় নিয়োগ, নানা ধরনের কার্যক্রম হয়তো এই জায়গাটাতে তো আপনি রাষ্ট্র ব্যবস্থাটাকে যদি না বদলান, বিচার ব্যবস্থাটাকে যদি আপনি না বদলান, এটা হবে না। আপনি দেখেন আমাদের এই দোষারোপের সংস্কৃতি। মাহবুব আজিজ ভাই আমার খুব শ্রদ্ধেয় মানুষ, দেখেন উনি বললেন শেখ মুজিবকে নাকি পাকিস্তান ভাঙার অপরাধে
মানে হত্যা করা হয়েছে বা ওনার বিচার চেয়েছে, এটা কেউ চায় নাই, এটা অসত্য কথা। শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে কারা? আওয়ামী লীগ নিজেই বলে যে খন্দকার মোশতাক দায়ী। খন্দকার মোশতাক কে? আওয়ামী লীগের নেতা। আওয়ামী লীগ শেখ মুজিবের হত্যার জন্য যাদেরকে বিচার করা হয়েছে এরা সবাই আর্মিতে ছিল এবং এরা মুক্তিযোদ্ধা। মেজর ডালিম একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তাহলে আপনি সব কিছুতে শুধু গল্প বললে তো হবে না, আপনাকে তো ফ্যাকচুয়ালে যাইতে হবে, ফ্যাক্টে যাইতে হবে। এরপরে ধরেন শেখ মুজিবের হত্যার পর ক্ষমতায় কারা এসেছে? সেই মুক্তিযোদ্ধারাই ক্ষমতায় এসেছে, জিয়াউর রহমানই ক্ষমতায় এসেছে। এবং জিয়াউর রহমান ক্ষমতায় এসে উনি ওনার প্রধানমন্ত্রী বানিয়েছেন একজন স্বাধীনতা বিরোধীকে। আপনাকে তো মুখস্থ বিদ্যা দিয়ে চললে হবে না, ফ্যাকচুয়াল জায়গায় যেতে হবে। এখন আমি আপনাকে বলি, উনি খুব সুন্দর কথা বলেছেন যে আমরা কেউ স্বাধীনতা বিরোধীদের পেছনে যাই নাই, না আওয়ামী লীগ না বিএনপি, ওরা আমাদের পিছে পিছে আসছে। তো ওরা আপনাদের পিছে পিছেই তো আসবে। সে তো পিছে পিছে এসে আজকে প্রধান জায়গায় আসছে, আপনি আনছেন কেন? আপনি তারা পেছনে পেছনে রাখছেন কেন? আপনি খুব সাধু পুরুষ, আপনি একটা খারাপ লোককে পিছনে পিছনে আনছেন, আর এখন দায়ী করতেছেন কাকে? আপনাকে তো দায় নিতে হবে। নিজের দিকে আঙুলটা তোলেন রে ভাই, অভ্যাস শিখেন একটু। পারিবারিক শিক্ষা আর অন্য কিছুর বললে নিজের দিকে তাকাইতে হয়। আপনি মুখস্থ বিদ্যার উপর যাবেন না। আমি স্পষ্ট করে বুঝি 55 বছরের বাংলাদেশ আজকে যদি বলেন বিচারহীনতা কেন তৈরি হয়েছে, 55 বছর যারা শাসন করেছে তাদের কারণে হয়েছে। আজকে কেন মাদ্রাসায় বলৎকার হয়ে মাদ্রাসা বন্ধ হয় না? আপনাদের কারণে হয় না। আপনারা ওই সমস্ত মাদ্রাসার হুজুরদেরকে এনে খেতাব নেন, বুঝছেন? এই জন্য বলি এই ধরনের দোষারোপের নাকি ফ্যাক্টে যান। সবসময় দায়ী করতে হবে কাকে? আপনি যেরকম ইউনুসকে 18 মাসের জন্য দায়ী করছেন, ইউনুসকে কাঠগড়ায় আনেন রে ভাই। আপনি শেখ হাসিনা শাসন ব্যবস্থাকে দায় আনেন, আর যদি মনে করেন যে আপনারটা দায় মুক্তি দিবেন, অন্যটাকে দায়ী করবেন, তাইলে হবে না। দায় মুক্তি সবাইকে দায়ের জায়গায় আনতে হবে। এই জন্য আমার কথা পরিষ্কার যে আজকে রামিসা হত্যাকাণ্ডের বিষয়টা তো আপনি সামনে এনেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে একটা চিঠি লিখেছি আজকে, লিখে বলেছি আপনি বিরোধী দলের সদস্যদেরকে এবং দেশের অন্যান্যদেরকে সাথে নিয়ে যান রামিসার বাড়িতে, যাইয়া বলেন যে আমরা পুরো বাংলাদেশ এখানে এসে দাঁড়িয়েছে, আর আমাদের কোনো শিশুকে এ ধরনের নৃশংসতা আমরা যেতে দিতে চাই না। কারণ এই যে রামিসার বাবা যে কথাটা বলেছে, এটাকে আপনি মেসেজ হিসাবে নেন, ইটস এ মেসেজ। সে বলছে যে আমি বিচার চাই না, জানি কালকে আরেকটা ঘটনা ঘটলে আপনারা সবাই ভুলে যাবেন। এটা খুবই সত্য কথা। আমরা আরেকটা ঘটনা ঘটলে কালকে এদিকে আবার ভুলে যাব। সুতরাং আমাদেরকে এই পরস্পর খোঁচাখুচি করে নিজেরটা না দেখে অন্যের দিকে আঙ্গুল তুললে হবে না ভাই। অন্যের দিকেও আঙ্গুল তোলেন, নিজের দিকেও তোলেন, দুই দিকেই তোলেন। আজকে বাংলাদেশকে এই জায়গায় নেওয়ার জন্য দুর্নীতি, দলীয়করণ, স্বাধীনতা বিরোধীদেরকে প্রশ্রয় দেয়া, স্বাধীনতা বিরোধীদের সাথে রাজনীতি করা, সব কিছুর জন্য যারা দায়ী তাদেরকে আনতে হবে বিচারে। আপনি এগুলো বলে বলে বিএনপি দেখেন কি করেছে। আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছিল, বিএনপি জামাতের রাজনীতি খুলে দিয়েছে। এবং এরপরে জামাত আন্দোলনে, সংগ্রামে, ইলেকশনে বিএনপি কখনো আওয়ামী লীগ কখনো, হ্যাঁ আপনার কাঁধে কাঁধে চড়েছে, ও তো বুদ্ধিমান, সে তো চড়বে আপনার কাঁধে কাঁধে, আপনি কাঁধে তুললেন কেন? এখন কি করেছে বিএনপি দেখেন, নির্বাচনেও সাথে নিয়েছিল, সংসদেও স্থান দিয়েছে, মন্ত্রী পরিষদেও স্থান দিয়েছে, এখন বিরোধী দলে নিয়ে আসছে। এখন বিএনপি যে রাজনীতি করছে তাতে মনে হচ্ছে জামাতকে আগামীতে তারা ক্ষমতায় আনার জন্য রাজনীতি করছে। এবং জামাতকে আজকে বাংলাদেশে এত পপুলার করার জন্য আমরা আওয়ামী লীগের অবদান সবচেয়ে বেশি। আপনাকে ধন্যবাদ জনাব হাবিবুর রহমান হাবিব। আমি আপনার কাছে একটু আসতে চাই, আপনারা আসলে জামাতকে কাঁধে কেন তুললেন, যেটা মঞ্জু ভাই বলছেন আর কি? আমরা জামাতকে কাঁধে তুলি না, জামাত পিছিয়ে পিছিয়ে আসছে, সবার কাঁধে উঠছে জামাত। বটগাছ যে বিল্ডিংয়ের উপরে, বিল্ডিংকে বটগাছের ওখানে কে চারা নিয়ে এসে বীজটাকে বিল্ডিং বসায় দেয়, পাখি যায় সেখানে, পাখি মলত্যাগ করে সেখান থেকে বড় একটা বটগাছ হয়ে যায়, বিল্ডিংয়ের উপরে কিন্তু বড় হয়ে যায়। জামাত ওইভাবেই যখন এর সাথে ঘাড়ে উঠে, এর সাথে ঘাড়ে উঠছে, এটি নির্বাচন গিয়েছে, আবার যখন বিএনপি তখন আবার বিএনপি, আবার যখন এনসিপি তখন আবার তার ঘাড়ে চড়া, তার অভ্যাসে ঘাড়ে চড়বেই। যাক, ওইদিকে সময় নষ্ট করতে চায় না। এখন আমার মূল ছোটো ছোটো যেটা কথা, এই যে 2 কোটি টিকা রেখে গিয়েছিল যে বলেছে যে হুদেশটা, এ তো বিচার হওয়া উচিত। 2 কোটি টিকা যদি থাকবে তার টিকা দিল না কেন? এসবকে দেয়নি। এই সরকার তৈরি করতে 1.5 কোটি উপর টিকা দেওয়া হয়ে গেছে। আমার মনে হয় যে আর 2-4-10 দিনের ভিতরে বাংলাদেশের কোনো শিশু টিকা আচ্ছা, আজ থেকে 10 বছর পরে যদি হামের বিষয় নিয়ে আলোচনা হয়, তখন তো বলা হবে যে বিএনপি সরকারের আমলে 500 শিশু মারা গেছে। ইতিহাস না জেনে বলবে মারা গেছে, না মারা গেছে ঠিক, কিন্তু কেন হলো? এখন তো টিকা এখন তো নিয়ে আসছে, আপনারা বিচার না করলে তো আপনাদের উপর দায়টা থাকবে। আমাদের বিচার করতে হবে তো, বিচার না করলে উপায় না তো, বিচার করতে হবে তো।
আরেকটা কথা, পরিবর্তন যারা করবে বলে শুরু করেছিল, সেই সময় তো বড় অপরিবর্তন হয়েছে। এই নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, ভর্তি বাণিজ্য, মন্ত্রী বাণিজ্য, বাণিজ্য, চাঁদাবাজি, কোনটা বন্ধ হয়েছে? কোনটা বন্ধ হয়নি। এই জন্য নূরজাহান যেটা বলেছেন সেটাও যেন আপত্তিকর। আর আমার ভাই মোহাম্মদ যেটা বললেন সেটা হচ্ছে ইতিহাসের দিকে তাকাতে হবে। পৃথিবীর ইতিহাসে এটা সত্য। মহান স্বাধীনতা যুদ্ধের সময় আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। পৃথিবীর ইতিহাসে কোনো দল পালিয়ে যায়? কোনো দেশের প্রধানমন্ত্রী এইভাবে পালিয়ে যায়? শুধু কি প্রধানমন্ত্রী? সবাই পালিয়ে গেছে। একজন নিয়ে আসেন তো আপনার এখানে, উনি সাংবাদিক, উনি লেখক, উনি বুদ্ধিজীবী নিয়ে আসছেন। আওয়ামী লীগের এক্স এমপি নিয়ে আসেন তো, মন্ত্রীকে নিয়ে আসেন তো, এক নেতাকে নিয়ে আসেন তো। মানে আমরা একটু দোষারোপের রাজনীতি একটু বাইরে বের হতে চাচ্ছি। অপরাধবোধের কথাটা আমরা গতকালকে একটু আপনাদের সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি সম্পর্কে একটু নিয়ে আসি আপনাদের। যখন দেখেছে যে মিরপুরে বস্তির উচ্ছেদের যে অভিযান, সেখানে পুলিশ পর্যন্ত জীবন হাতে নিয়ে তারা জীবন বাঁচাচ্ছেন, মানে এটা কি দেখার কথা ছিল আমাদের? এটা কি হওয়ার কথা ছিল? এটা আমরা দেখতে চাই না। খারাপ জিনিস কোনটাই আমরা দেখতে চাই না। আমরা চাই পুলিশ যেখানে দৌড়াচ্ছে তার নিজের জীবন বাঁচানোর জন্য, সেখানে তারা কিভাবে সাধারণ মানুষের নিরাপত্তা দেবে? এই পুলিশ দৌড়াচ্ছে। এই যে আমরা যেটা দেখলাম 5 তারিখে, আমি তো ওই সময় আত্মগোপনে ছিলাম মোহাম্মদপুরে। যখন আসলাম আমাদের থানা জ্বলতেছে, পুলিশ পোশাক খুলে চলে যাচ্ছে, লুঙ্গি পরে চলে, গামছা পরে চলে যাচ্ছে, গেঞ্জি পরে চলে যাচ্ছে। সরকার পুলিশের উপরে নির্দেশ দিয়েছে ঠিক, কিন্তু পুলিশ বাড়াবাড়ি অতিরিক্ত করেছে। পুলিশের মনোবল বলে কোনো জিনিস নেই, এখনও নেই। এখনও তারা অন্যায় করতেছে। এখনও তারা টাকার বিনিময়ে তারা মামলা নেয়, টাকার বিনিময়ে আসামি ছেড়ে দেয়, টাকার বিনিময়ে রিমান্ডে নেয়, টাকার বিনিময়ে রিমান্ড থেকে বাদ দেয়। তো এইটা একদিনের সমাধান হবে না। মানে এটা আসলে দেখার দায়িত্ব অবশ্যই দেখবে, অবশ্যই দেখবে, আস্তে আস্তে অবশ্যই দেখবে। একবার তো হবে না। এখন কথা কারণ আছে দেওয়ার। যেমন এই যে এনসিপি কেউ কেউ বক্তব্য দেয়, আওয়ামী লীগকে 36 দিন তাড়িয়েছে, বিএনপিকে 6 দিন দিতে হবে। তাদেরকে এত ক্ষমতা, এই ক্ষমতার মালিকের তারা ছিল। সব দল অতিষ্ঠ হয়ে গেছে মানুষ। এখনই তারা কিন্তু এটাও বলছে যে সরকারের পারফরমেন্সের উপর নির্ভর করবে যে মধ্যবর্তী একটা নির্বাচন হবে কিনা। আগে যাকে পারো বললাম না, শিশু বসা শিখলো না, ও হাঁটতে মানে ল্যাংলা, এখন বলার সময় না। কিন্তু অনেকে বলছে যে সকালে চেহারাটা দেখলে বোঝা যায়, সকালে চেহারা দেখা যায়, দেখলে বোঝা যায় আগের প্রভাব ছিল। এখন সকালবেলা ফটফটা, দুপুরবেলা ঘূর্ণিঝড় হয়, এলাকা হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যায়। ওসব প্রভাব আগে বাদ দেন। এখন কথা সরকার আসলো, 9 দিনের মাথায় তার চিৎকার শুরু হলো। তার এই যে সারা পৃথিবীব্যাপী যেটা দাম বাড়ার কারণে আজকে 36% 40% দাম বেড়েছে, শুধু ডিজেলের দাম বাড়ানোর কারণে। দাম বাড়তে সাথে বাদ দেয়, ডিজেল তো প্রচুর পরিমাণ লাগে। অকটেন যদি 200 টাকা করতো, আবার পেট্রোল যদি 190 টাকা করতো, কোনো সমাজে কোনো পরিবর্তন মানে আসা যেত না। যারা ভদ্রলোক যে 20 কিলোমিটার চলে, সেটা 10 কিলোমিটার চলতো। কিন্তু ডিজেলের দামটা বেশি ব্যবহার হয় বলে সরকার বাড়ালো। সরকার যদি এটা করতে পারতো সবই ভালো হতো। সরকার 10,000 কোটি টাকা ডিজেলে ভর্তুকি দিয়েও যদি কন্ট্রোল রাখতে পারতো, আজকে 2 লক্ষ কোটি টাকার ক্ষতি হতো না। প্রত্যেকটা জায়গায় 10-15% ডিজেল দাম বাড়ছে, প্রত্যেকটা জায়গায় দাম বাড়িয়ে দিচ্ছে 20%, 25%, 30%, 40%। বাস ভাড়া থেকে ট্রেন ভাড়া, পরিবহন ভাড়া থেকে সব জায়গায় রয়েছে। প্রোডাকশন, বিদ্যুতের 18%, 20% বাড়াবে। এই জন্য বলি সময় দিতে হবে। আর শুধু দোষারোপ করলেই হবে না। আমরা নতুন সরকার আশা করি তারেক রহমানের নেতৃত্বে দেশটার সামনে এগিয়ে যাবে। কিন্তু এখানে এই যে দোষারোপ করে মাজার ভাঙা, মন্দির ভাঙা, এগুলি বন্ধ করতে। ধন্যবাদ আপনাকে। যাবার আগে একটু জনাব মাহবুব আজিজ একটু সময় দিতে চাই, আমরা অনুষ্ঠান শেষ পর্যন্ত। আমি ছোট্ট একটা বিষয়ে, যেহেতু মঞ্জু ভাই বললেন যে এগুলো তো বাংলাদেশের ইতিহাসেরই শুধু অনিবার্য অংশ নয়, বাংলাদেশের রাজনীতির মূল ঘটনাই এগুলোই বাংলাদেশের রাজনীতিকে আসলে নিয়ন্ত্রণ করে। এই যে আজকে আমরা 3 জন কথা বলছি পাশাপাশি, এখানে কে কার ঘাড়ে উঠেছে বলুন? যে যার কথাই তো বলে যাব। এখন যখন জামাত এসে বিএনপির পাশে বসবে, বিএনপি কি বলবে না তুমি এখানে বসতে পারবে না? এটা তো হয় না। এই সহনশীলতার রাজনৈতিক চর্চার কারণেই জামাত সুযোগ পেয়েছে, এবং সুযোগ পেয়ে যখন তারা সেই অনৈতিক আচরণগুলো করছে, তখন কি করা যাবে? আপনি দেখুন, উনি বললেন যে মুক্তিযোদ্ধারাই তো বঙ্গবন্ধুকে মেরেছে। তো সেই কোন মুক্তিযোদ্ধা তারা যে মৃত্যুর পর তারা বলে জয় বাংলার বদলে তাদেরকে বাংলাদেশ জিন্দাবাদ করতে হয়? পাকিস্তান জিন্দাবাদ এই 70 বছরে পরিবর্তন করতে হলো না, বা জয় হিন্দ যেটা জয় ভারত পরিবর্তন করতে হলো না। বাংলাদেশকে কেন বারবার সরকার পরিবর্তনের সাথে সাথে স্লোগান পরিবর্তন করতে হয়? এবং বাংলাদেশের মূল যে চেতনা, মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী তো হচ্ছে এই খুনটি, 15 আগস্টের ঘটনাটাই তো এই ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে যাওয়ার জন্যই তো এইটা মূল ঘটনাটা। এবং সেইটা আপনি বারবার উনি বললেন যে মুখস্থ কথা বললে হবে না। ভাই, মুখস্থ কথা
কথা বলছি না, দলিল বলে একটা ব্যাপার আছে। আজকের যে হামের যে মৃত্যুর ঘটনা, আগামী 10 বছর পরে কেউ বলতে পারবে না এটা বিএনপির ঘটনা, কারণ আজকের পত্রিকাটি তখন দেখিয়ে দেওয়া হবে যে ইউনিসেফ 5 বার বলেছিল অন্তর্বর্তীকালীন সরকারকে 5টি চিঠি, এবং 10 বার বলেছে তারা কেনেনি। ঠিক একইভাবে এই 15ই আগস্ট কি কারণে ঘটেছিল, সব দালিলিক প্রমাণ আছে, সমস্ত পত্রপত্রিকায় লেখা হয়েছে। সেইখানে আপনি যতই গণমাধ্যমের কণ্ঠ চেপে রাখুন না কেন, সত্য কথা বেরিয়ে আসবে। শেখ হাসিনা যে স্বৈরাচারী হয়ে উঠলেন, এটা এই গণমাধ্যম থেকেই জানা গেছে। এই বালিশকাণ্ড বলুন, এই বেনজিরের ঘটনা বলুন, বিভিন্ন ধরনের দুর্নীতির ঘটনা বলুন, ব্যাংক লুটের ঘটনা বলুন, কারা লিখেছেন? আমাদের মতো সাংবাদিকরাই লিখেছেন। কাজেই সত্য কথা বলবার চেষ্টা করতে হবে এবং নৈতিকতা ভিত্তিক রাজনীতি করতে হবে, যে রাজনীতি সবসময় মানুষের মানবিক দিক এবং সাম্প্রদায়িকতা থেকে মানুষকে মুক্ত রাখবে। এই হলে মানুষ সংস্কারের দিকে যাবে, সেটা হচ্ছে সমাজ সংস্কার। মানুষ যদি সে না হয়ে উঠতে পারে, তাহলে কিন্তু মানবিক দিকগুলো প্রস্ফুটিত হবে না। আরেকজনের সাথে আমার বিরোধ থাকবে, রাজনৈতিকভাবে বিরোধ থাকবে, আমরা কেন পাশাপাশি বসতে পারবো না? কেন তাকে আমরা সমাজ থেকে বের করে দিয়ে আমি এবং মামুরা একসাথে বসবো? এইটা আমার বুদ্ধিতে কুলোয় না। ধন্যবাদ আপনাদের তিনজনকে মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য।